সবাইকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আজকের এই জীবন গল্পটি একটি বিশেষ জীবন গল্প এবং এটা পুরোটা শোনার জন্য আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমার অতিথি। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই। আমার নাম আজমিরা খানম, আমি মিরপুর 11 থেকে এসেছি। জেলা কোথায়? জন্ম জেলা? আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট, জি, কচুয়া থানা। আচ্ছা। আর এই ঢাকাতে কত বছর যাবত? ঢাকাতে সব মিলে 10-11 বছর। ওকে, ঠিক আছে। আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করব, যেটা সাধারণত আমাদের জীবন গল্পে হয় আর কি মনে পড়ে, কোথা থেকে শুরু করতে চান আপনি? আমি একেবারে আমার ছোটবেলা থেকে, মানে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই। তার আগে আমি যদি বলি, আপনার শিক্ষাগত যোগ্যতা আমি যতদূর জানি আপনি মাস্টার্স পাস করেছেন। জি, ওকে, ঠিক আছে। আমি বাংলাতে অনার্স এবং মাস্টার্স করেছি। আচ্ছা। আমার একটু আগে বলে রাখি গল্পের সুবিধার্থে, মানে আমার জীবন গল্পের, এটা হচ্ছে আমার দাদা, উনার 2 বিয়ে। আমার দাদি যখন, আমার প্রথম দাদি হচ্ছে যখন মারা যান, তখন দেন আমার পরে নেক্সটে আমার দাদিকে আনেন, এবং আমার দাদির ঘরে আমার বাবা একা এবং আমার 3টা ফুপু। ওকে। আর আমার আগের দাদার প্রথম পক্ষের হচ্ছে 3টা ছেলে আর 2টা মেয়ে। আচ্ছা। তো আর যে সৎ ভাইরা ছিল, তো সঙ্গত কারণে আমার বাবাকে ওনারা আলাদা করে দেন। আচ্ছা। খুব ছোটবেলায়, তখন আমার বাবা 1-2-তে এরকম পড়াশোনা করেন। তো আমার দাদি মনে প্রাণে চাইতেন যে আমার এই ছেলেটা যেন পড়াশোনা না শিখে, কারণ পড়াশোনা শিখে শিখে তার চোখের সামনে জোয়ান ছেলেগুলো এভাবে মারা যায়। আর একটু বলে রাখা ভালো, হ্যাঁ, এটা এরকম। আর একটু বলে রাখা ভালো যে মোড়েলগঞ্জের নাম শুনেছেন? মোড়েলগঞ্জ জেলা, যে শরণখোলা মোড়েলগঞ্জ, ওখানে যে মোড়ল নাম করা যে জেলাটার নাম, ওটা হচ্ছে আমার দাদির বাবার নামে। ওটা খুব বনেদি সম্ভ্রান্ত পরিবার। তো আমার দাদির সাথে ওই যে কিছু প্যারানর্মাল কিছু বিষয়গুলো থাকে, ওই রকম কিছু একটা বিষয় টিষয় তার কাছে সাথে আর কি ছিল, যার কারণে নাকি তার ছেলে বাঁচত না আর কি। তো আমার আব্বা একা। তো যখন আমার বাবা প্রথম স্কুলে যায়, তখন ওই আমার চাচারা ওনাকে আলাদা করে দেন, যে তুই একাই তোর মাকে নিয়ে খাবি, এরকম একটা ব্যাপার স্যাপার। আর আমার 3টা ফুপু, তাদের বিয়ে হয়ে যায় ছোটবেলা, গ্রামে যেটা হয় আগে বাল্য বিবাহ। একটা ফুপু বাড়ির কাছে, বড় ফুপুটা, আর 2টা একটু দূরে, 2-3 গ্রাম দূরে। তো যাই হোক, এরকম করে আমার বাবা ওই এক বোনের বাড়ি 1 মাস, 2 বোন, আর এক বোনের বাড়ি 1 মাস, এরকম করে আমার ফাদারের লাইফটা অনেক কষ্টের। তো এরকম করে উনি এসএসসি পরীক্ষা দেন। উনি আমাদের বাড়ি এবং আর আমার নানা বাড়ি পাশাপাশি। আচ্ছা, দৌড় দিলে মনে হয় যে 10-15 মিনিট লাগে, এরকম আর কি, পাশাপাশি গ্রাম। তো আমার বাবা আমার নানা বাড়িতে লজিং থাকতেন, আগে তো লজিং এর ছিল, তো লজিং থাকতেন ওখানে। তো আমার নানারা আবার হচ্ছে যেটা বলে যে ওই ধানি পানি গৃহস্থ, খুব মানে ধানি পানি মানে যেটাকে বলে যে ধান চাল গরু বাছ, মানে যেগুলো একটা আদর্শ, একটা কোনো কিছুর অভাব নেই, এরকম একটা। তো আবার আমার নানাও একটা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, মারা গেছেন উনি। তো ওখানে আমার দাদার ফ্যামিলিও তো খুব ভালো ছিল, কিন্তু এখন তো তার এই 2টা সংসারের কারণে এখন এই অবস্থা। তখন তো যে গ্রামে যে একটা অভাব অনটন ছিল, ওই যে দেশ স্বাধীনের আগে থেকে এরকম, এবং তার পরপরই আমার বাবা এসএসসি পাশ করেন 1976-এ। তো 76-এ পাশ করার পরে আমার দাদি মারা যান। আচ্ছা। আমার বাবার রেজাল্টের পরে আমার দাদি মারা যান, এবং আমার দাদি মারা যাওয়ার পরের বছরই আমার বাবা বিয়ে করেন। আচ্ছা। আমার মাকে। তো বিয়ে করার পরে সংসার করতে থাকেন, উনি টিউশনি করতেন, এবং তখন তো চাকরির খুব ডিমান্ড ছিল। তখনকার ডিমান্ড আর এখনকার ডিমান্ডের ক্ষেত্রে খুব পার্থক্য আছে অনেক। তখন তো আসলে সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরি তেমন একটা ছিল না, এবং ডেকে ডেকে নাকি চাকরি দেওয়া হতো। আচ্ছা। এরকম। তো আমার বাবা একটু, মানে কি বলা যায়, উনি খুব মাল্টি ট্যালেন্টেড ছিলেন। আচ্ছা। এখনো আছেন, উনি বয়স্ক হয়ে গেছেন যদিও, এখনো যে আমাদের প্রয়াত আব্দুল আলিম জির গান, আমার বাবা গান গাইবেন, আপনারা ধরতে পারবেন না কে গাচ্ছে, মানে এত সুন্দর। এবং সে চারণ কবি। আপনি ভাইয়া যদি বলেন যে মুরব্বী এখন এই টপিকসের পরে আপনি একটা লিখে দেন, এবং উনি নিজেই সুর করতে পারেন। বাহ 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 বাহ।
এরকম উনি খুলনা বেতার কেন্দ্রে উনি চান্স পেয়েছিলেন। তখন ওই যেটা বললাম যে কুসংস্কার, তখন লোকজন বলল সুলতান, আমার আব্বার নাম শেখ সুলতান আলী, যে মুসলমানের ছেলে ওই যে বাদ্যযন্ত্র দিয়ে গান করবি, তুই তো আখেরাত পাবি না, মানে এরকম কিছু একটা। আব্বার গেলেন 196টা গান আব্বার নিজের স্বরচিত, মানে নিজের লেখা এবং সুর করা। বাহ। আর আমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো করতাম তখন আব্বার হচ্ছে নিজের লেখা জারি, তারপর হচ্ছে গজল, এগুলো আমি নিজে গাইতাম এবং ওগুলো থেকে আমার ফার্স্ট পুরস্কার থাকতো। এটা তো যাই হোক, আব্বার তখন টেক্সটাইলে একটা চাকরি হলো। তো আব্বা চলে গেল ওখানে চাকরিতে। যাওয়ার পরে আমার টানে নাকি আব্বা চলে আসলো এলাকায়। চলে আসার পরে আমাদের বাড়ির সামনে একটা মক্তব, যেটা বলে মাদ্রাসা টাইপের, যে বাংলা আরবি দুটোই পড়ানো হতো, ওখানে আর একজন ছিলেন মুরব্বী, ওনার সাথে আব্বার কি টিচিং দেওয়া শুরু করলেন। তো আগেও যে গ্রামে একটা ব্যবস্থা ছিল যে লোটা, মানে যেটা বলে প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে ওইটা কিনে দেওয়া হতো কমিটির পক্ষ থেকে, এবং ওরা ওই যে মহিলারা যখন রান্না করতে যেত, মুষ্টি চাল যেটা বলে, ওটা রেখে দিত। সপ্তাহ পরে প্রত্যেক শুক্রবার ওটা গ্রামের আর 2-1টা ছেলে পেলে নিয়ে ওটা কালেকশন করা হতো, এবং ওটা জমা করার পরে ওটা বিক্রি করা হতো। বিক্রি করে যে টাকাটা হতো ওটা ওই টিচারদের, 2জন ছিল তো, ভাগ করে দিত। তা এরকম করে চলছি। আর আমাদের বাধাল বাজার নামে একটা জায়গা আছে, ঐতিহ্যবাহী খুলনার বাগেরহাট থেকে অনেকেই আমাদেরকে শোনেন এবং অনেকেই ফোন কল পাঠান, আমি পাই, আমার খুব ভালো লাগে। হ্যাঁ বলুন। হ্যাঁ জি, আব্বা আবার হচ্ছে খুলনাতে চলে আসলো টেক্সটাইলে চাকরি করার জন্য। তো আমাদের তখন ইতিমধ্যে আমার আর একটা ভাই হলো। তো ও অনেক, ওর নর্মাল ফিগার আসতে অনেক দেরি হচ্ছে। ওই ভাইটা এখনো কেমন আনমনা টাইপের, এরকম খুব সহজ সরল, কিন্তু মনে হচ্ছে যেন খুব সহজ সরল, কিন্তু অনেক জ্ঞানী। ও ক্লাস 5 পর্যন্ত পড়া, এরপরে ওকে আর আমরা স্কুলে শত চেষ্টা করেও মানে প্রেশার দিয়ে ভালোবাসা দিয়ে কোনোভাবেই পারিনি, ও যাবেই না। তো তারপরে ও কিন্তু ইংরেজি পত্রিকা পড়তে পারে, এরকম আর কি। এবং ও যখন ক্লাস 3-তে পড়ে, বঙ্গবন্ধুর যে একটা এই যে ভাষণ আছে, ওই ভাষণটা হচ্ছে ও বলে ও ফার্স্ট পুরস্কার পেয়েছিল। তখন আমরা খুলনাতে চলে আসি। খুলনাতে চলে আসার পরে আবার ওই তখন টেক্সটাইলে চাকরিটাও চলে যায় সরকার পক্ষ নিয়ে, নাকি কি যেন গ্যাঞ্জাম কর্মী ছাঁটাই। তখন আব্বা কি করলেন, বললো যে তো শহর খুলনাতে আসছি, আমার তো গ্রামের কেউ নাই এখানে, তো আমি এখানে কি করব, আমার তো ফ্যামিলি চালানো লাগবে। আমি তাহলে আব্বা রিক্সা চালানো শুরু করলেন ওখানে। রিক্সা চালানো শুরু করলেন? হ্যাঁ, এখন কোনো চাকরি পাচ্ছেন না, কোনো কারো হেল্প পাচ্ছেন না। তখন হচ্ছে আমি ততক্ষণে আমি স্কুলে যাওয়ার মতো হয়ে গিয়েছি। আমাকে স্কুলে আমার মা আব্বা দুজনে আমার বাসায় বসেই আমাকে পড়ান। তো পড়ানোর পরে আমাকে এখন মনে হলো যে আমাকে স্কুলে দেওয়ার দরকার, আমাকে নিয়ে 1-এও না 2-তেও না, আমি 3-তে ভর্তি করাবো একবারে। এক চান্সে 3-তে? হ্যাঁ। তো তখন টিচাররা বললো আপনার এতটুকু মেয়ে 3-তে ভর্তি করাবেন? তো বললো যে আপনারা এক্সাম নিয়ে দেখেন, টেস্ট করে দেখেন, যদি পারে তো করবেন, না হলে তো 1-এই ভর্তি করাবেন। তো আমাকে বললো যে মামুনি তোমার নামটা লেখো তো এখানে, তোমার ঠিকানাটা লেখো। তখন আমি ইংলিশে নামটা লিখলাম, আমার অ্যাড্রেসটা লিখলাম। তো লেখার পরে আমাকে একটা ইংরেজি বই পড়তে দিল, 2 লাইনে একটা রাইমস আর কি, আমি ওটা পড়লাম। তারপর আমাকে একটা অঙ্ক কষতে দিল। তো বলার পরে হ্যাঁ ও পারবে 3-তে। আমার আব্বা এর ভিতরে অনেক অসুস্থ হয়ে গেলেন, যেহেতু তার এত কষ্ট করার তো অভ্যাস নাই, রিক্সা চালে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। আব্বার অনেক অসুখ হয়ে গেল। অসুখ হওয়ার পরে আমাদের তো ওখানে কেউ নাই। এর ভিতরে আমার আর একটা ভাই হলো, আমার ছোট ভাই। তো যে বাসাতে থাকতাম তার পাশের বাসায় বরিশালের একটা লোক ছিলেন, ইসমাইল নাম। তো উনি খুব ভালোবাসতেন আব্বাকে, এবং আব্বা বলছে যে তুমি যদি আমাকে ভাই ডাকতে মনে চাই বা বলো, কিন্তু ধর্মের কোনো সম্বন্ধ নিয়ে আমার কাছে এসো না, এগুলো আমি লাইক করি না। তো যাই হোক, উনি খুব ভালো লোক। তো বললো যে ভাই এখন কি আমি আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে পারি? তো বললো যে তুমি কি করতে চাও? আমি তো এরকম অসুস্থ, তখন খুলনা সদর হসপিটালে আব্বা অ্যাডমিটেড। তো বললো যে সংসার চলে না, কি করবো? তখন আমার ভাইয়া মনে আছে কাঁঠালের সিজনটাতে। তো বললো যে একটা বেশি টাকার একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে কি, আমার তো ভ্যান আছে, মানে রিক্সা না ভ্যান, যেটা ঠেলা ভ্যানের মতো। তো যদি কাঁঠাল কিনে যদি 6টা পিরিচ 6টা চামিচ কিনে, ওই কাঁঠালগুলো যে এখন যেমন আমরা ঢাকা শহরে দেখি যে মোড়ে মোড়ে যে পেঁপে বিক্রি হয়, তারপরে হচ্ছে ওই যে
যে খাবারগুলো রেডিমেড যে খাবারগুলো, ওটা ওভাবে বিক্রি করি, তাহলে লোকে খাবে। কারণ অনেকে তো কাঁঠাল খেতে ইচ্ছে করে, কেউ বাড়িতে নিয়ে যায়, বা অনেকে এগুলো পারে না, বা সংসারে 2-4 জন খায় আর 2-4 জন খায় না, এরকম যাই হোক আছে, অনেকে পছন্দ করে না। তো যদি এরকম পায় তাহলে দেখি তা ইন্টারেস্টিং ফ্যাক্টর। কাঁঠালের গল্প আপনি বললেন না, কাঁঠাল সবারই যে প্রিয় তা কিন্তু না, আমারও প্রিয়, কিন্তু খুব বেশি যে মানে পছন্দ করি তা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাসার স্পেশালি 2-1 মেম্বার আছে যারা কাঁঠালের নাম শুনলেই ভয় পেয়ে যায়। তো সেই কারণে দেখা যায় লাস্ট 4 or 5 ইয়ার্স আমার বাসায় কাঁঠালই ঢোকে না। এটা জাতীয় ফল, আমি সম্মান রেখেই বলছি, যারা পছন্দ করে তাদের জন্য বাকি মেম্বারদের স্যাক্রিফাইস করা উচিত, কারণ অনেকে স্মেলটা নিতে পারে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, বলুন। তারপর এরকম তো বললো যে এটা যদি একটা আনকমন একটা ব্যাপার, তো এটা যদি আমরা ফুটপাতে এরকম বিক্রি করি তো সবাই খাবে। আর এটাই আমার মনে হচ্ছে যে এখন আমি তো বুঝি যে খুলনা মনে হয় ওই প্রচলনটা বোধহয় আমিই প্রথম করেছিলাম, যে ওরকম। তা আব্বা বললো, বেটা তা তোমার সাথে কে যাবে? তো বললো যে আমার সাথে আজমির যাবে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছেন তখন? ওই যে 3-তে, ক্লাস 3-তে ভর্তি করে দিয়েছেন। ওকে। তো আমি ওটা গেলাম কাকার সাথে। এখন দেখি যে বৃষ্টিতে ভিজে, তো ছোট, তারপরেও ভাবি যে রাস্তায় দাঁড়ায় এগুলো বিক্রি করা হচ্ছে এবং আমি এটা সেলস করছি, এটা কেমন যেন আমার কাছে একটু লজ্জা লাগছে। কাকারে বলি, কাকা বাড়ি চলেন তো, এগুলো বিক্রি হচ্ছিল তখন? হ্যাঁ, প্রচুর বিক্রি হচ্ছে, এবং ওই যে হাতে কষ্ট লেগে যাচ্ছে, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা আর কি। তো যে খাজা কাঁঠাল যেটাকে বলে, শক্ত খাজা কাঁঠাল, রসা কাঁঠাল এবং খাজা কাঁঠালের দুইটাই। তো উনি একবেলা রিক্সা চালাতেন, আর একবেলা হচ্ছে এই ব্যবসাটা আমাকে নিয়ে করতেন। তো আবার রাতে আব্বার কাছে যেতেন, রাতে উনি থাকতেন আব্বার কাছে। উনি আমাদের জন্য খুব হেল্পফুল পার্সন ছিলেন ওই সময়টাতে। তখন এরকম করতে করতে আব্বার অবস্থা খুবই অবনতির দিকে। তো আমার ফুপুদের বাড়িতে খবর দেওয়া হলো। আমার এক ফুপু আসলেন, আসার পরে আমাদের বাড়িতে নিয়ে গেলেন। আপনার বাবাকে? হ্যাঁ, আমাদের ফ্যামিলি সহ নিয়ে গেলেন। আমরা যখন খুলনাতে যাই তখন আমাদের যে আমার বাবার যে পোতার জায়গা, পোতা যেটা বলে, যে বাস্তু যে ঘরটা, হ্যাঁ, তো ও ঘরটাও এসে দেখি নাই। আমার যে ওই চাচারা ছিল, ওরা খুলে মুলে নিয়ে রান্না বান্না, ভাত তরকারি রান্না করে, ও ভাবছে যে এবার গেছে তো গেছে, এটা আমাদের জন্যই হয়ে গেছে এরকম। তখন আব্বার এই অবস্থা, আমাদের কোথায় আমরা উঠবো? তো আমার একটা নোয়া চাচা ছিলেন, ওই সৎ চাচা যেটা, উনি তো উনিও নাই তখন, উনি মারা গেছেন। বড় চাচাও মারা গেছেন, একটা চাচাই ছিলেন আর কি, সেজো চাচাটা, যেটা বেশি মানে ক্রিমিনাল টাইপের, ওনাকে মুন্সি বলেই ডাকতো সবাই। তো উনি ছিলেন। তো ওনার ঘরে কারোর ঘরে উঠতে দিল না। ওই নোয়া চাচার ছেলে মেয়েরা, ওরা বললো যে চাচা আমার ঘরেই উঠুক। আচ্ছা। তখন তো আব্বা মনে করেন যে খাটিয়ায়, যে মরা যেটাকে বলে, এরকম মানে না, মানে এরকম অবস্থা, মানে মৃতপ্রায়। তার মুখে 2বার অলরেডি পানি দেওয়া হয়ে গেছে, যে সে মারা গেছে এই অবস্থা। তার মাথায় চুল নাই, মানে কঙ্কাল সার। হয়েছিল আপনাকে বুঝতে পেরেছিলেন? আমরা বুঝতে, ডাক্তার তখনও বলেনি যে তার অ্যাকচুয়ালি কি রোগটা হয়েছে। তো মানে তার দিকে কোনো সুস্থ মানুষ যদি তাকায়, সে ভয় পাবে, সে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না, এরকম অবস্থা। তো আর আমার আম্মা হচ্ছে তো খুব ভালো বংশের মেয়ে, ভালো ঘরের, অভাব অভিযোগ কাকে বলে বুঝে না। কিন্তু আমার আব্বার সাথে এসে তো এখন বুঝতেছে, কিন্তু সে তো ঘর থেকে বের হয় না। তো ওখানে ওঠার পরে ওনাদেরও এরকম কাঁচামাটির ঘর। ওই চাচারও হচ্ছে 4টা ছেলে 4টা মেয়ে। তো বললো যে যেহেতু আমার বাবা যদি থাকতো তাহলে তো ও খেত, এখন চাচা ফেলে দিব নাকি। আগের 5 বছর মেয়াদি বিজিবি কার্ড ছিল, যে এখন যেটাকে রেশন কার্ড বলে, 30 কেজি মাসে 30 কেজি গম বা চাল এটা দিত, ওটা একটা দিয়ে দিল। তো মা তো সেই কান্না, যে আজকে আমার কাউন্সিলে যেতে হবে চালের জন্য। কোন ঘরের মেয়ে ছিলাম আমি, লাইনে দাঁড়াতে হবে, ভাগ্যের কি নির্মম পরিহাস এটা। তো আমি বললাম যে মা তোমার যাওয়া লাগবে না, আমি যাব, অন্যান্য লোকজন যায়, আমি যাব। তো ওরকম আমি যেতাম, হেল্প করতো সবাই। তো এর ভিতরে ভাইয়া কি হলো, ওই স্কুলের কিন্তু রেজাল্ট দিয়ে দিল, বাৎসরিক রেজাল্টটা দিয়ে দিল ক্লাস 3। তো ওইখানে তো এখনকার মতো তো যোগাযোগ ব্যবস্থা বা যে অ্যাড্রেসের বিষয়টা ওরকম আপ টু ডেট ছিল না। তো যতটুকুই ওখানে ঠিকানা ছিল, ওই টিচাররা রেজাল্ট পাওয়ার পরে, মানে আমি ওই 3 মাসে পল্লীমঙ্গলে তখন ব্যাপক অনেক স্টুডেন্ট, ওখানে আমার ক্লাস 3-তে ছিল 96 জন স্টুডেন্ট। তো ওর ভিতরে আমি ফার্স্ট হয়েছিলাম। রেজাল্ট দেওয়ার পরে তখন হচ্ছে ওই টিচার আমাকে দেখার জন্য
মানে আমাকে নেওয়ার জন্য ওই অনেক ট্রাই করে, অনেক খুঁজে খুঁজে যে বাড়িওয়ালার কাছে থাকে, আমরা বাসা ভাড়া ছিলাম, তো ওনার কাছ থেকে মানে কিছু প্রাইমারি ঠিকানা নিয়ে, হেল্প নিয়ে উনি খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসলো। মানে তো বললো যে মেয়েটা তো একটা সুন্দর রেজাল্ট করছে, আমরা তো আন্ডার এস্টিমেট করছি। হ্যাঁ, ওই খুলনা পল্লী মঙ্গল স্কুলের টিচার, তো ও তো ফার্স্ট হয়েছে, এটা বললো। তখন তো আর অত বুঝতাম না যে ফার্স্ট সেকেন্ড বা এই কম্পিটিশন। এখন যে বাচ্চারা কেজিতে পড়ে, মানে প্লে নার্সারিতে পড়ে, এদের ভিতরে যে ওটা তো আমাদের ভিতরে ওই সময়কার ছিল না। তো বুঝতাম যে আমি ফার্স্ট হয়েছি, আমি লিখেছি ফার্স্ট হয়েছি, এটা তো আর এমন কোনো কিছু আহামরি কোনো কিছু না, আমার যে নিতে আসতে হবে। তো আব্বা বললো যে ভাই আমি তো এরকম মরার মতো অবস্থা, এখন তো আমার তো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে খুলনাতে যাওয়া সম্ভব না। তখন টিচাররা চলে গেলেন, দুজন আসছিলেন। তো এখন ওই আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম। এখন আমার পড়াশোনা কিন্তু ভাইয়া বন্ধ, তো প্রত্যেক ঘরে তো ছেলে মেয়ে আছে, সবাই পড়তে বসে, তো আমার তো মন চাই যে আমি পড়তে বসে, তো ওদের সাথে বসে যেতাম পড়তে। তা এর ভিতরে ছিল আমার একটা চাচাতো ভাই, সে আমার আব্বার বড়, ওই বড় চাচার ছেলে। সঙ্গত কারণে আমার আব্বা তো দ্বিতীয় ঘরের ছেলে, এ কারণে ও হচ্ছে কিছুদিনের বড় আমার আব্বার। তা ওর একটা মেয়ে, ওর দুইটা ছেলে মেয়ে, বড় মেয়েটার নাম লিপি, ছেলেটার নাম কবির, ওরা পড়াশোনা করতো। তো আমি বললাম, তো ও আমাদের বয়সে বড় বিধায় আমরা সবাই ওকে ফুপু ডাকতাম। তো বললাম যে ফুপু আমারে না একটু স্কুলে ভর্তি করো। তাই বলে তুই স্কুলে যাবি? তাই আমি বললাম হ্যাঁ, দেখো না আব্বার এই অবস্থা, তখন কালকে তুই আমার সাথে স্কুলে যাবি। তো তখন ক্লাস 5-এ পড়ে। তখন মনে আছে ও আমাকে 7 টাকা দিয়ে ভর্তি করালো, এবং ওর সাথে আমি নিয়মিত। এইবার আমি আর বাড়ির কোনো কাজে যাই না, এখন আমাকে বেঁধে রাখলে, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করলেও আমি আর থামছি না, বাড়িতে আমি স্কুলে যাচ্ছি। মানে বৃষ্টির সময় তো ভাই আমাদের বাড়ির উঠানে মনে হচ্ছে গরু আছে তো প্রত্যেকের, মানে আঁঠু কাদা যেটা বলে, মানে সেই ইলাহি অবস্থা। ওর ভিতর থেকেও চলে যেতাম স্কুলে। ওই যে আগের কালে যে পলিথিন ছিল, যে 2 টাকা পলিথিন, দাম অনেক বড়, হ্যাঁ, জামাটা আর হচ্ছে বই, ওই পলিথিনের ভিতরে আর একটা প্যান্ট এক্সট্রা নিতাম, কারণ ওই মানে ফুটবল খেলার মতো ডিগবাজি খেতে খেতে তো স্কুলে যাওয়া লাগতো। হচ্ছে স্কুলের পুকুর থেকে গোসল করে কাদা ধুয়ে আবার ওই জামা কাপড় পরে আবার ক্লাস করতাম। তো ওখানে গিয়ে যেত আমি শহরের স্কুল থেকে পড়াশোনা করে অন্তত 2-4-6 মাস গেছি, তো আমি একটু চটপটে বেশি ছিলাম। যাই হোক, সঙ্গত কারণে তো ওই কিছুদিনের ভিতরে আমি ক্লাস মনিটর হয়ে গেলাম ওখানে। তো এরকম করে ক্লাস 3-তে পরীক্ষা দিলাম। এর ভিতরে আব্বার অবস্থা একটু উন্নতি হতে লাগলো। তো এর ভিতরে শীতকাল চলে আসলো। এখন আমাদের ওদের ঘর থেকে যেতে হবে, এক ঘরের ভিতরে থাকা যাবে না। ওরা বললো যে এখন তুমি সুস্থ হয়েছো, একটু কাজকর্ম করো, ছেলে মেয়ে দেখো, আমরা তো আর পারছি না, এটা বললো। তখন ভাই দেখেছেন কিনা গ্রামে যে কুড়ে ঘর যেটাকে বলে, মানে হচ্ছে নিচে ওই খড় বিছিয়ে ওটার ভিতরে আমরা থাকতাম। আর আব্বা কি করলো যে টিউশনি জোগাড় করলো। মানে আপনার বাবা কি তখন সুস্থ? একটু সুস্থ, মানে লাঠি ভর দিয়ে হাঁটতে পারে। আচ্ছা, টিউশনি শুরু করলো। আর ওই যে গ্রামের যে মক্তবটা আমাদের বাড়ির সামনেই এখনো আছে, ওখানে এখন ওটা প্রাইমারি স্কুল হয়েছে। তো ওখানে আব্বাকে বললো যে তুমি এখানে একটু সময় দিও। ওই যে আবার সেই পুরনো মুষ্টি চালের কাহিনী, ওইটা ওইভাবেই মোটামুটি জোড়াতালি দিয়ে আমাদের সংসার চলছে মোটামুটি ভালো। তখন আমাদের ওই সময় 2 বেলা খেতাম। এখন আমি 9-এ উঠে গেলাম। 9-এ ওঠার পরে যে প্রথম যখন যে এরশাদ সাহেব যে মেয়েদের উপবৃত্তি যে চালু করেন, ওটা তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন প্রথম আমি টাকা পেলাম 610 টাকা। যাই হোক, এরকম করে চলতে থাকলাম। আমি প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা দিলাম হচ্ছে 1996 সালে। 56 জন পরীক্ষা দিছিলাম আমরা প্রথম ব্যাচে। রেজাল্টের সময় হলো কি 2টা রোল নাম্বার আসলো, একটা পাস আর একটা উইথহেল্ড, আর সব ফেল। যেটা আমাদের সময় তো তখন ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, বোর্ড স্ট্যান্ড। তো আমরা সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করলাম। ফার্স্ট ডিভিশনে ফেল সেটা হচ্ছে কি 600-তে ফার্স্ট ডিভিশন, 550-তে সেকেন্ড ডিভিশন, এরকম ডিভিশন ওয়াইজ ভাগ করা ছিল। কিন্তু এক সাবজেক্টে ফেল করে ফেল করেছি। আমি জীবনে প্রথম শুনলাম আর কি ফার্স্ট ডিভিশনে ফেল। এটা যে অনেকেই বলে যে গ্রামের লোকজন, আমরা সবাই এটা মজা করেই তখন বলতাম যে লোকের কথা মিথ্যা না। 679 পেয়েছিলাম আমি, তাতে তা ফেল। কেন ফেল করলেন? কেমিস্ট্রিতে 2 মার্কে ফেল করলাম রিটেনে, আমি সায়েন্সে ছিলাম। তো এরকম সবাই, মানে আমাদের ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা এরকম ছিল, মানে মাত্র একটা মেয়ে পাশ করলো গ্রেসে, অঙ্কে 3 নিয়ে, ও সেকেন্ড ডিভিশনে পাশ করলো। আর আমার রোল নাম্বারটা আসলো উইথহেল্ড, পরের বার পরীক্ষা দিয়ে আর কি। যাই হোক, আমি পাশ করলাম
এরকম করে এখন আমি কলেজে ভর্তি হব। আমাদের বাগেরহাট ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজ, নাম শুনেছেন, ওটা আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, ওটাতে ভর্তি হলাম। ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে চলছে পড়াশোনা। আব্বা এরকম কষ্ট করে যাচ্ছেন, আমি ফাঁকে আবার এখন আমি একটু টিউশনি করা শুরু করে দিছি। ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পরে হচ্ছে অনার্সে ভর্তি হয়ে গেলাম। তা আব্বা বললো যে অনার্স নিবি তুই, কারণ আমার একটা, আজকে বলি তোকে, আমার একটা স্বপ্ন, সেটা হচ্ছে আব্বা যখন এসএসসি পাস করলেন, পাস করার পরে যখন কলেজে ভর্তি হতে গেলেন, তখন আব্বা টাকার জন্য ভর্তি হতে পারছিলেন না, এবং আব্বা প্রিপারেশন নিয়ে গেছিল যে এই টাকায় ভর্তি হতে পারবো, কিন্তু ভর্তি হতে পারছিলেন না। তখন আব্বা কান্না করে দিছিলেন এই কলেজে, এবং কলেজের সাথে কথা বলে আসছিলেন যে কলেজ তুমি আমাকে মানে পিঠ দেখিয়ে দিলা, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র না, আমি পারলাম না। যদি আমার ওরের যত কোনো সন্তান, আমার যদি কোনো প্রথম ছেলে হোক বা মেয়ে হোক, আমি তোমার কলেজ থেকে আমি যত ভালো ভালো প্রতিষ্ঠানে আমি মানে সুযোগ পাই কিনা, তোমার এখান থেকেই আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমি ওকে এমএ পাস করাবো এখান থেকেই। এটা বলে আব্বা কান্না করে চলে আসছিলেন। ফর্ম ফিল আপ করতে গেছি, আগে আব্বা আমাকে নিয়ে মিষ্টির দোকানে ঢুকছে। আগে দুই বাপ বেটিতে ভরপুর খেয়ে তারপরে হচ্ছে টাকা বাসুক আর ছাই না বাসুক এরকম। তো এটা নিয়ে মায়ের সাথে খুব ঝগড়া হতো যে তোমার হিসাব নাই কিছু না, সংসার চলবে কি দিয়ে, যদি 5 টাকা বাঁচতো। তখন তো আমি কিন্তু ভাইয়া 7 টাকা 8 টাকা কেজি চাল কিনেছি আমি। আচ্ছা, এরকম আমি আমার ছোটবেলাতে এরকম দেখেছি 7 টাকা। আমার মনে আছে আমার মা, তখন আমি ক্লাস 6 বা 7 পড়তাম, তো ওই সময়টাতে 50 টাকা পকেটে দিত। 50 টাকা পকেটে দিয়ে আবার সেফটি পিন দিয়ে মেরে দিত। আমি হাফ প্যাডেল সাইকেল চালাতাম। সাইকেলের যে মাঝখানে যে 3 কোণাটা ত্রিভুজ আকৃতি থাকে, মাঝখান দিয়ে ফুল প্যাডেল করতে পারতাম না, হাফ প্যাডেল চালাতাম। তো হাফ প্যাডেল চালাতে চালাতে এক হাত দিয়ে ধরতাম, এক হাত সিট, ডান হাতের বগলের সিট থাকতো, হাফ প্যাডেল করতে করতে বাজারে যেতাম। এবং আমার মনে আছে আমার 50 টাকা দিয়ে আমার মা আমার ওই আপনার হচ্ছে হলো সেফটি পিন দিয়ে দিত, যাতে 50 টাকা হারায় না যায়। এবং এই 50 টাকা নিয়ে যেতাম। আমার এখনো মনে পড়ে যে 3 টাকা 4 টাকা 5 টাকা 60 টাকা কেজি অনেক সবজি আমি কিনেছি। 40 টাকা কেজি গরুর মাংস ছিল, এটা আমি জানি না এটা। এবং ওই সময়ও মানুষ বলতো যে 40 টাকা কেজি গরুর মাংস আমরা 60 টাকা কেজি কিনেছি, 4 টাকা কেজি কিনেছি। ইনফ্যাক্ট এখন বোধহয় 500 550, আমি জানি না, আমি বাজার করি না, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট এগুলো গল্প যখন শুনি তখন কিছুটা শৈশবের কথা মনে পড়ে যায়। সেটা এরকম বের হওয়ার পর আব্বা বলে যে অনেক কষ্ট হয়েছে, লাইনে দাঁড়ায় বাবা, আগে খায়নি, চল। আব্বা চলেন, এটা আর কি। খাওয়াটার পরে সবকিছু নিয়ে বাড়ি গেলাম। তা আব্বা মা বলে যে আমাদের জন্য কিছু আনো না, আজকে তো নিশ্চয়ই মিষ্টি হয়েছে। তার কাছে হ্যাঁ তোমাদের জন্য আনছি। তো আমাদের একটা মশারির ভিতর আমরা 5 জনই ঘুমাতাম, আব্বা আম্মা আমার ছোট 2টা ভাই, এরকম। আচ্ছা, একটু থামাচ্ছি আপনাকে, এই ফাঁকে আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করছি। যারা জীবন গল্প বলতে চান ঢাকা এফএম-এর এখানে এসে, এবং ঢাকা এফএম-এ যদি জীবন গল্প বলেন আপনি, সেক্ষেত্রে একটা লাভ, সেটা হলো যে সারা বাংলাদেশের মানুষ এই অনুষ্ঠানটা শুনতে পায়, যেটা ঢাকা এফএম-এ এই সুযোগটা আছে। এবং একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে দেশ ও দেশের বাইরের এই অনুষ্ঠানটা শুনে থাকেন। যদি আপনারা মনে করেন এই অনুষ্ঠানটিতে এসে আপনি আপনার জীবন গল্প বলবেন, এবং আপনার সেই জীবন গল্পে যদি কোনো মেসেজ থাকে তাহলে আমি প্রচার করব, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এখানে ফোনটি কিন্তু রেকর্ড করা হয়, সুতরাং সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। হ্যাঁ, আপনি যেখানটায় ছিলেন যে একই সাথে থাকতে হতো মশারির মধ্যে, এরকম। তো 2 টাকা হলে সবকিছু হয়ে যেত, মানে 2 টাকা হলে আমার কলেজে যাওয়া হয়ে যেত। ওই যে 1 টাকা দিয়ে বাঁচে যেতাম, আমাদের স্টুডেন্টদের জন্য 1 টাকা ছিল। আচ্ছা, তো আমি একটা জামাই পরতাম মনে করেন যে 6 মাস, কিন্তু ওটা আমি ওই আয়রন করে, মানে তখন ওই 3 টাকা নিত একটা জামা 3 পিস আয়রন করতে। তো আমি যখন কলেজে যেতাম তখন আমি লেডিস জুতাগুলো কেন যেন আমি পছন্দ করতাম না। আমি সবসময় জেন্টস স্টাইলের জুতোগুলো হ্যাঁ ওরকম পরতাম। তো আমি কলেজে গিয়েই আমি এই খোঁজগুলো নিতাম যে স্পোর্টস সাইডের কিগুলো আছে। তো আমি রোভার স্কাউটে নাম দিলাম, আমি রেঞ্জার হয়ে গেলাম, মানে যে মেয়েদের যে লিডার, টিম লিডার, ওটাকে রেঞ্জার বলে রোভার স্কাউটের ভাষায় কলেজের। আর হচ্ছে আমি আউটডোর ইনডোর গেমগুলোতে আমি পার্টিসিপেট করতাম। তো এভাবে চলছি। প্রথমে ভাই একটা কথা বলে রাখি, আমি যখন প্রথম আব্বা আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি করায়, তখন আব্বা আমাকে বলে বাবা এখন তুমি বড় হয়েছো, তোমার কলেজে ঢোকার আগে 2টা সিনেমা হল আছে, তো তোমার কলেজ টাইমটা এমন সময় যে তুমি কিন্তু 2টা শোই তুমি কমপ্লিট করতে পারবা। তো তুমি যদি আমাদের অগোচরে এগুলো করো তো আমাদের কিন্তু করার কিছু থাকবে না। বাবা আমাকে বলছে। তো ভাইয়া যখন মানে আমি অনার্স ওল্ড ফার্স্ট ইয়ারে মানে শেষের দিকে, তখন হচ্ছে আমি প্রথম সিনেমা হলে যাই।
তখন আমাদের বন্ধু বান্ধব সব একসাথে। এর ভিতরে যে সিনেমা হলটা কোথায় বা বাগেরহাটের যে অলিগলি রাস্তাগুলো কোথায় আমি চিনতাম না। আচ্ছা, ওই যে কলেজে করে যেতাম, ওই গাড়িতে নিয়ে যেত, আবার গাড়ি থেকে যে ফেরিঘাটে আসতাম, এই পথগুলো চেনা ছিল এরকম। তো আর হচ্ছে আড্ডা মারা বা যে বাজে টাকা খরচ করা, এই সোর্সটাও তো আমার নাই, প্রশ্নই ওঠে না। যাই হোক, এখন ওই দিন ভ্যানে উঠলো একটা মুরব্বী আর একটা মহিলা আর একটা ইয়াং একটা ছেলে। বৃষ্টি হচ্ছে, সেই দুমছে বৃষ্টি, একদম ভিজে। আমাদের এলাকার যে একটা বাজার আছে, সাইনবোর্ড বাজার নাম, ওই ছেলেটা ওখানে নামলে একটা ব্যাগ আছে হাতে ওর। আচ্ছা, প্রচুর বন্যার মতো বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো বলে যে তুই ব্যস্ত, এদিকে আস। তুই তো ছেলেটা বলছে আপনাকে এটা? না, মানে আর একটা ছেলে এসে বলতেছে যে আমার যে পরিচিত আগে থেকে। হ্যাঁ, তো আমি ওখানে একটু বসলাম, মানে ওরা ডাকলো। তো ওই যে ছেলেটা আমার আত্মীয়, ওটা ডাক দিয়ে বললো যে ওই ছেলেটাকে যার হাতে ব্যাগ, তো বললো যে আজমির, তো আমার একটা বন্ধু। তো আমি বলে ভালো। তা বললো যে আপনার বাড়ি কোথায়, এই জায়গায় নাম কি, এই বললো ইন্ট্রোডিউস। তো হচ্ছে বললো যে তুই বাড়ি যাবি না? আমাকে বললো আমার ওই রিলেটিভটা। তা বললো হ্যাঁ বাড়ি যাবো। তাহলে ভ্যানে আসো, আমরাও তো বাড়ি যাচ্ছি, ও আমাদের বাড়ি যাবে। বললাম যে না, আমি ভ্যানে যাবো না, আমার যাইতে দেরি হবে, আমার একটু কাজ আছে। তো বলে কোনো কাজ নেই, ওঠো ভ্যানে। তখন একটু লজ্জাও লাগতেছে, কারণ ওরা তো ভ্যানে যাবে, ওরা যদি দাঁড়ায় থাকে পথে, যদি দেখে যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো উঠলাম, ওঠার পরে তো ওই যে ভ্যানে ওঠার পরে 2-3টা কথা হলো যে আপনি কি পড়াশোনা করেন, কোথায় পড়েন। ওই ছেলেটা বললো আমাকে, কিন্তু ওই ছেলেটা 1 বছর ধরে নাকি আমাকে ফলো করে। এখানে বিরতি নিব প্রিয় শ্রোতা। দেখুন, আমি একটু আগে আপনাদেরকে কিছুক্ষণ আগেই, মানে মিনিট 20 সময় আগে বলেছিলাম যে কোনোভাবে অনুমান করবেন না গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। দেখুন সেটা প্রমাণ হলো কিনা। তো জানার পরে আমি আমার হচ্ছে স্টেশনে নেমে গেলাম, আমার বাড়ির সামনে, ওরা চলে গেল। তখন হচ্ছে আমাদের বাদাল যে বাজারের কথা বললাম, ওখানে আমি প্রাইভেট পড়তে যেতাম একটা হিন্দু টিচারের কাছে। তো আমরা একসাথে 10-12 জন পড়তাম। তো ওখানে একদিন ওই লাবলু নামের ছেলেটা আসলো, মানে যে রিলেটিভ নাম বললে সুবিধা হবে, লাবলু। ও আসলো, এসে বললো যে একটা কার্ড দিল আমাকে, বলে যে এটা হচ্ছে আমার দোকানের নাম্বার, আর হচ্ছে আমার ওই দোস্তর মোবাইল নাম্বারও আছে এখানে, তা তো যদি কখনো দরকার হয় তো ফোন দিস। এটা বলো। তো আমি যে তোদের তো আমার দরকার হবে না, তোদের আসা যাওয়ার পথেই তোকে দেখি। তা বলো তারপরেও, কিন্তু এটা তো হচ্ছে ওর চাল আর কি ছিল। যাই হোক, ওটা আর মনে রাখিনি। কিন্তু ওর নাম কি ছিল যিনি আপনাকে ফলো করেন? ফলো করে ওর নাম ছিল শোয়েব খান। শোয়েব খান, ওকে। ওর বাড়ি হচ্ছে মঠবাড়িয়া। তো একদিন শবে বরাতের সময়, 2002 সালের কথা, শবে বরাতের আগের দিন, তো বাদাল বাজারে আমার আর একটা রিলেটিভের একটা দোকান আছে। তো আমরা প্রাইভেট পড়ে একসাথে বেরোইছি। ও একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজের মানে দোকান দিল, যে গার্মেন্টস এর কাপড় চোপড় এগুলা নতুন। না, তাহলে আমাদের আর একটা রিলেটিভ ওই বাদাল বাজারের পরে। এখানে শোয়েবের কোনো ফ্যাক্ট নাই। তো বললো যে তোরা যদি পাবলিসিটি না করিস, তোরা যদি না কিনিস, তো বাইরের মানুষ কি কিনবে, এদিকে আয়। তো ওর সাথে ওর আবার ফোন কলের মানে ফোনের দোকান। তখন তো হচ্ছে ফোন খুব রেয়ার, মোবাইল ফোন 20 টাকা, 22 টাকা, 25 টাকা পার মিনিট ছিল। হ্যাঁ, ওরকম কল করতো। তখন বলে যে এখানে মোবাইলের দোকান দিয়েছি, কিন্তু কোনো কাস্টমার আসে না, এত কম মোবাইল, তো কি করা যায়। তাই আমি বলে, তো তোদের কারো কাছে নাম্বার আছে, তোরা কথা বল। তোর এখান থেকে কথা বললে টাকা দেওয়া লাগবে না, তোরা 2-3 টাকা যা মনে কয় তাই দিস, কিন্তু নাইলে আব্বা আমার ব্যবসা থেকে উঠাই দিবে, তোরা খরচ করে। এরকম মানে খুব বাউন্ডুলে ছেলে, তো বাবা জোর করে আর কি প্রতিষ্ঠানে বসায় দিছে, ও নষ্ট করে আর কি বাবার টাকা। তো আমরা 5-6 জনই মিলে তখন বললাম যে আমার কাছে তো একটা কার্ড ছিল, দেখে আছে কিনা ব্যাগের ভিতর, দেখি যে কার্ডটা আছে। আমি বলে এই নাম্বারে ফোন দিয়ে কথা বল। ওই ছেলে ফোন দিয়ে বলতেছে যে এই নাম্বার তুই কোথায় পেলি? আমি বললাম কেন, তুই চিনিস নাকি? বলে তো আমার এক দোস্ত হয়, মানে এর সাথে কানেক্টেড। আপনি কোথায় পেলেন? আমারও প্রশ্ন। ওই যে কার্ডটা দিল আমাকে, ওই যে লাবলু যে কার্ডটা আমাকে দিয়ে আসলো, ওই যে প্রথম রিলেটিভ, মানে বললাম যে নাম বললে সুবিধা হবে, আলটিমেটলি শোয়েবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আচ্ছা, তো লাবলু আপনাকে কার্ডটা দিল। এটা নাম্বারটা কার ছিল? লাবলুর ছিল না শোয়েবের ছিল? শোয়েবের ছিল। কিন্তু আমার তো ফোন নাই যে এখন ট্রাই করবো যে নাম্বারটা কার, ওইটা ব্যাগের ভিতর ওভাবেই পড়ে আছে। তো যখন ওই ফোনের অফারটা দিল, তখন বেরোতে বললো যে এটা তো আমার একটা বন্ধুর নাম্বার। আমি তুই একে চিনিস? তা বলে হ্যাঁ আমি চিনি। আমি চিনি, এটা লাবলুর নাম্বার, ও ফোন পাবে কোথায়? আমি ওর যে নাম্বার দেওয়া, তা বলেছে ওর দোকানের নাম, কিন্তু নাম্বারটা দিয়ে দিছে ওটা হ্যাডামের জন্য, মানে যেটাকে বলে বাংলা ওদের বলার জন্য, যে তাহলে এর ফোন টোন আছে এরকম। তা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বল। তো কথা বলে যে ভাই কোথায়, এই তাই, এই কালকে তো সবে বরাত, আপনি আসিয়েন, আমাদের দাওয়াত থাকলো। আমি আর কথা বললাম না। আমি বলে না, এখানে কথা বলে আপনি জানতে পারলেন যে এটা শোয়েবের ফোন। হ্যাঁ, আচ্ছা। ওই যে ওই রাসেল নামের ওই ছেলেটা বললো, ওর নাম রাসেল, যার দোকান। তো গেল একদিন পরে শবে বরাত,
একদিন দেখি শবে বরাতের দিন বিকেলবেলা, শবে বরাতের দিন আমার ফুপুরা আমাদের বাড়িতেই আসে সবাই, বাবার বাড়িতে বাবা মার কবর জিয়ারত করার জন্য। গরিবানা হালে হলেও মানে মোটামুটি আমার আব্বা আবার হচ্ছে খুব খাওয়া প্রেমিক লোক, উনি খেতে খুব পছন্দ করেন, সেটা বুঝতেও পারছিলাম আমরা আপনার গল্প শুনে। হ্যাঁ, খুবই মানে আমার এরকম যে কষ্ট অভাব অভিযোগ থাকুক, চাল কেনার জন্য বাজারে গেছে আব্বা, উনি বিশাল একটা মাছ কিনে নিয়ে আসছেন। তখন আম্মা সেই চিল্লাপাল্লা, তুমি চাল নিয়ে আসলা না, তুমি মাছ নিয়ে আসলা। তা বলে যে তুই জানিস তোর ওই পাশের ঘরে গেলে তোকে চাল ধার দিবে কিন্তু তোকে মাছ ধার দিবে না। মানে হাসিও লাগে, কষ্ট পায়, এরকম। এটা মানে এটা দেখে আসছি। তখন মা বললো যে তুমি জীবনে শুধরাবা না, তোমার লাইফে কোনোদিন ডেভেলপ হবে না, বলে এই চিন্তা তোকে করতে হবে না, এটা আল্লাহ করবে। যাই হোক, শবে বরাতের কাহিনী। শবে বরাতের কাহিনী। তো আমার মেজো ফুপু আমার এখানে আছে, আমার আর একটা বড় ফুপুর মেয়ে ওটা এখানে আছে। তো বিকেলবেলা আমাদের হচ্ছে বাড়ির লাগোয়ার সাথে বাস্তু বাড়ির সাথে একটা ঘের টাইপের মানে বিটা যেটাকে বলে কৃষি টিসি হয়। তো ওখানে বিকেলবেলা আমি যেন কিসের জন্য আসলাম, কাপড় নিতে। ওর ভিতরে আবার একটু গোসলের ব্যবস্থা আছে, মানে শীতের সময় তো যেখানে রোদ পড়ে ওখানে সবাই গোসল করতে আসে। তো নিতে আসলাম আমার ভাগ্নিটার সাথে। এখন দেখছি দূর থেকে একটা লোক আসতেছে, হাতে মিষ্টির প্যাকেট। আচ্ছা। তো আবসা আবসা দেখা যাচ্ছে যে কুয়াশা পড়ে গেছে, কার্তিক মাসের কথা আর কি এরকম। তা এখন আমার ওই ভাগ্নিটা ছোট, তো বলতেছে যে ফুফু যে খালা যে বাড়ি আসুক না কেন যেন আমাদের বাড়ি আসে, কারণ ওই যে মিষ্টি আছে যে সাথে, এরকম আর কি ব্যাপার। তাই বলছি তাহলে চল। কিন্তু চল বলে আমি হঠাৎ তাকায় দেখি যে আমাদের চার পাড়াচ্ছে, মানে চার যেটা বলে সাঁকো বলেন যে আমাদের বাড়ির সামনে, এখন অবশ্য ওটা আছে। তো এখন আমি দেখে কি ব্যাপার, দূরের থেকে দেখতেছি কিন্তু ছেলেটা অনেক সুন্দর, মানে খুব হ্যান্ডসাম, চেহারা খুব ভালো। এখন ওখানে আমাদের দেখার পর আমাদের ডাক দিছে আমাকে নাম ধরে। তো বললাম এখন ভাইয়া কি বলবো, যেটা বিলিভ করবেন না, মানে আমি কলার পাতা যেভাবে কাঁপে বাতাসে, আমি ওভাবেই কাঁপাকাঁপি শুরু করে দিছি। এই কাঁপাকাঁপিটা কেন? দুই কারণে। একটা হচ্ছে যে আপনি তখন ইন্টারমিডিয়েটে পড়েন। আচ্ছা, আপনি বলেন। মানে হ্যাঁ, আপনার গেস ঠিক আছে। দুই কারণে। একটা হচ্ছে যে আজকে মান সম্মান সব গেল, আমাদের তো ঘর নাই। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই কনসার্ন। এই একটা প্রথম একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার এই এতটুকু পড়াশোনার লাইফে আমার একটা ছেলে বন্ধু আমার বাড়িতে আসেনি, বা একটা মেয়ে বন্ধুকে আমি আনিনি। কোথায় আনবো? কারণ আমার ওই সেন্সটাই আমার ভিতরে কাজ করতো না। মানে বেসিক্যালি টু রিজন যেটা আমি বললাম। হ্যাঁ, এখন এই দুটাই মানে আমার ভিতরে। আর তো বাবা তো মেরে ফেলবে যে নিশ্চয়ই, আমি যদি সাপ গলায় বেঁধেও বলি, কোরআন নিয়েও বলি যে এর সাথে আমার কোনো পরিচয় নেই, প্রত্যেকেই বলবে যে তোমার এই ছেলের সাথে কোনো রিলেশন আছে কি? এই ছেলে বাড়িতে তাই হয়, গ্রামাঞ্চলে তাই হয়। ইনফ্যাক্ট এই কথাগুলো উঠে যায়। এই ছেলে আসতে, মানে একটা ছেলে জানে না তোমার সাথে কথা নেই বার্তা নেই, সে হুট করে তোমার বাড়িতে চলে আসলো, এটা তো বিশ্বাসযোগ্য বিষয় না। তো কিন্তু আব্বা বাড়ি না ওই টাইমে, আব্বা আবার কিছু পার্ট টাইম কাজ করার জন্য, মানে ব্যবসার সিজনে কাজ করার জন্য খুলনা বা মোংলা পোর্টে ওদিকে যেতেন আব্বা। তো মানে খুব ক্রাইসিসের মোমেন্টে আব্বা এরকম বাইরে যেতেন, আমাদের বুঝতে দিতেন না। জানি তো যে কষ্ট হচ্ছে, কষ্ট করছে, এরকম আব্বা বাড়ি না। যাই হোক, ফুপু আছে। তো এখন আমাদের তো ওই যে কুড়ে ঘর, কিন্তু আমার একটা ভাবি চাচাতো ভাইয়ের বউ, আমার চাচাতো ভাইটা বার্জে চাকরি করতো, ওটা বিয়ে করেছিল বরিশাল। তো বরিশাল, এই ছেলে ওর বাড়িও বরিশাল। খুব এখন আমি ভাবিকে বললাম যে ভাবি এরকম একটা ছেলে আসছে, ওর সাথে তো আমার একদিন কথা হয়েছে, ও আজকে দেখি চলে আসছে কোনো কিছু না জানে। তো বললো যে ওই ভাইটার আবার একটা আলটিমেট দেওয়া ছিল যে আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবে না ওর বউ, কারণ ওই ভাইটা ছিল অনেক শয়তান, মানে ও বিভিন্ন জায়গায় বিয়ে টিয়ে করে বেড়াতো। আর আমি যেহেতু কলেজে বাগেরহাটে, আমি এখন শহরমুখী হয়ে গেছি, তো আমি ইনফরমেশন অনেকগুলো ওর বউকে দিতে পারবো, এ কারণে। তো বললো যে তোর কাকা কাকিকে বল, কারণ আমাকে তো আবার আসলে যদি মারধর করে, যে এটা যে একটা মেহমান আসছে, ওদের আর কি কাঠের ঘর, আমাদের গ্রামে যেগুলো ভালো ঘর। তো বললাম যে কাকা কাকি এই যে, তো বললো যে কি সমস্যা, তো আমার ঘরে উঠা, মানে কথা বলতে বলতে আসতেছি, ও তখন হচ্ছে ওই কাকার ঘরে এলো। শবে বরাতের পরের দিনের ঘটনা। তো ওই বসার পরে হচ্ছে আমি ভাবির কাছে গেলাম। তো ভাবি বললাম যে দেখেন যে কি অবস্থা হয়। মা বললো কে? মা একেবারে, আমার মা খুব মানে কর্কশ টাইপের আর কি, মানে খুব কড়া। তো বললো যে তোমার বাড়ি কোথায়, সব জিজ্ঞেস করলো, তুমি এই বাড়িতে হঠাৎ আসলা? তো বললো যে আসলাম। তো তুমি কিভাবে চিনলা? বলে চিনি আমি আপনাদের বাড়ি। তো আমার মেয়েকে তুমি কতদিন ধরে চিনো? চিনি 3-4 দিন ধরে চিনি, কিন্তু জানি 1 বছর ধরে।
ওই রকম করে বলতেছে আর কি আম্মার সাথে। তারপরে এখন এটা বলার পরে তো বললো যে আপনাদের বাড়ির পরে আসলাম তো এখন এভাবে ব্যবহার করতেছেন, তা আমারও ঘর আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বা কিছু, আমি চলে যাব। মানে এরকম করতে করতে মানে ও কথাটা এত মানে মানে লেন্দি করছে যে মানে দেরি হয়, মানে রাত হয়ে যায় এরকম অবস্থা। আমি কিন্তু ওখানে প্রেজেন্ট নাই, আমি তো দোয়া ইনুস পড়তেছি ঘরে বসে। আল্লাহ, আমার তো অবস্থা আজকে আব্বা নাই, তাতে কি হয়েছে, মা আজকে হাত পা মানে বাইদে সাইদে পিটানি শুরু করবে। তো মা ওখান থেকে মা ওই ঘরে আর গেল না। ওখানে না যাওয়ার পরে আমার ভাবি আর কি আর চাচি ওকে আপ্যায়ন করলো। ওকে আপ্যায়ন করার পরে ও মানে আমার কাকা তখন আসে, ওই যে আমার যে কাকাটা, মেজো কাকাটা, উনি আসেন। উনি খুব বয়স্ক। থাকার পরে রাতে যার যার ঘরে, মানে উনি তো ওনার ঘরে আর আমরা আমাদের ঘরে, পাশাপাশি ঘর। মা শুধু একটাই কথা, তুই কিভাবে চিনিস, বাড়ি কোথায়, তুই দেখছিস আগে কখনো, মানে ওই আমি একই কথা বলে যাচ্ছি। ওই অবস্থা এরকম করতে করতে সকাল হয়ে গেল, মানে রাতে ঘুমাইলাম, সকাল হয়ে গেল, আমি তো কলেজে যাওয়ার জন্য রেডি। ওই ছেলেও বের হলো, কিন্তু ওই রাতে যে আমার চাচির সাথে, আমার ভাবির সাথে, আমার চাচার সাথে ওই ছেলের কি কথা হয়েছে ভাইয়া, মানে হচ্ছে আমি পরে জানছি আর কি, আগে জানি না। তো আমরা বের হলাম, ভাবিও আমাদের সাথে বের হলো, মানে ওনার একটা ডিপিএস আছে, উনি ওটা টাকা জমা দিতে যাবে ব্যাংকে। তো বের হলো, বের হওয়ার পরে এখন শুধু পথে একটা কথা বললো যে আপনার ননদ তো আমার কথা শুনলো না। তা মানে ভাবি নাকি এটা বলছিল যে তুমি ওকে বিয়ে করো, যে মানুষটার সঙ্গে কথা নাই, বার্তা নাই। হ্যাঁ, এটা। আর নাকি আমার চাচা রাতে ওকে, মানে ও এত সুন্দর ওর চেহারা ছিল, ওটা দেখে নাকি আমার চাচা বললো, মানে সব পরিচয় দিল। তারপরে বললো যে আমার ভাইটা তো খুব মানে কষ্ট করে তার মেয়েটাকে মানুষ করতেছে, তা তুমি তোমারে দেখে আমার বাবা পছন্দ হয়েছে, তুমি আমার মেয়েটাকে নিও। আচ্ছা আচ্ছা, আমার চাচা এটা বললো। তা বললো যে আপনার মেয়ে যদি রাজি হয়, আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি এর জন্যই আমি আসছি মূলত। কিন্তু আমি মানে ভাইয়া, আমি এটা তো মানে চিন্তার প্রশ্নই আসে না, মানে ওর সাথে যদি 2-4 দিন কথা হতো, কথাও হয়নি এরকম, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভালো লাগার মতো একটা ফেস বা ব্যক্তি এরকম। তো এরকম করার পরে আমি গাড়িতে উঠলাম, তো ভাবির সাথে ভাবিরে মিষ্টি টিষ্টি কিনে দিল যে এটা নিয়ে যান, কাকার জন্য নিয়ে যান। তো আমি এটা দেখলাম, তো বললাম যে এতই খাতির, তো বললো যে এটা আমার বোন, আমি বোন ডাকছি, কারণ যেহেতু আমাদের বরিশাল রেঞ্জে বাড়ি, বরিশাল বাড়ি, সেইকে যে আপা আপা ডাকে। আমি বিষয়টা একটু আমলে নিলাম যে এর ভিতরে সামথিং রং বা কিছু। মিষ্টি কিনে দিল একদম অপরিচিত। তো বললো যে কালকে যে তুমি যে মিষ্টি নিছো এটা আমরা পাইনি, তা তোমার বললো যে কাকা তো মুরব্বী মানুষ, মারা যাবে, তো দেখে আসলাম, এই জন্য দিলাম আর কি। যাই হোক, হতে পারে এটা। বাসে উঠলাম, পরের স্টপেজে দেখি কি ওই ছেলে ওই গাড়ির ভিতরে, শোয়েব। হ্যাঁ, শোয়েব গাড়ির ভিতরে থাকাকালীন অবস্থায় তখন এর ভিতরে আমার তো আবার কলেজ গাড়ি চলে গেছে। তখন বাগেরহাটের এপার এসে আমাদের আর একটা গাড়িতে উঠতে হয়, দশানি নামক স্টপেজে আমাদের ওখানে নেমে কিছু দূর হেঁটে কলেজ। তো ওখানে যখন বসলাম, আমি মানে ভাড়া নেওয়ার যে একটা গ্যাদারিং আছে, ওই ফাঁকেও আমার পাশের সিটে এসে বসছে। কোন ফাঁকে, আমি তো জানালা থেকে তাকাই আছি, এবং বললো যে আমি যখন দশানি নামবো, মানে আমার স্টপেজে কলেজের সামনে, তখন আমার হচ্ছে পিছনে একটা মানে আমি ঠেকলাম যে মানে এখন বুঝি যে ওটা রিভলভার জাতীয় কিছু একটা। তা বললো যে গাড়ির থেকে নামা যাবে না, কোনো শব্দ করা যাবে না, আমার সাথেই যেতে হবে, এটা বললো আমাকে। শোয়েব আপনাকে রিভলভার ঠেকিয়েছে? হ্যাঁ, মানে এটা আমি বুঝতে পারছি যে আমার পাশে কিছু একটা। তা বললো যে এটা কিন্তু কোনো খেলনা জিনিস না, এটা কিন্তু অস্ত্র, একদম মেরে দেবো, কিন্তু আমি কিন্তু সর্বহারার লোক। এভাবেই মানে আস্তে আস্তে করে কানের কাছে ফিস। এখন তো ভাইয়া যেটা বুঝি, এখন যতটুকু বুঝি, তখন তো এগুলো কোনো কিছু মানে বুঝতাম না যে এইরকম জীবনটা গেছে একভাবে, কিন্তু এই খাতে তো কখনো পড়িনি। তখন আমি আর তখন কলেজ ড্রেস পরা, মানে কলেজে যাচ্ছেন? আমাদের কোনো কলেজের ড্রেস ছিল না তখন, মানে আলটিমেটলি কলেজে যাচ্ছি আর কি, মানে কলেজের পোশাকেই আর কি। যাই হোক, তো আমি আর কোনো কথা বলছি না। সর্বহারা শব্দটার সঙ্গে পরিচয় ছিল? হ্যাঁ, সর্বহারার সাথে, কারণ ওইটার ব্যাপক মানে তাণ্ডব চলছিল তখন আমাদের এলাকাতে। যেমন ওই যে নামের যে ছিল, ওখানকার তো ত্রাস ছিল একদম ওপেনে, দিনে দুপুর বেলায় মানুষ জবাই দিত এরকম। তো ওই শব্দটা শোনার পরে মূলত আমি আরো ভয় পেয়ে গেছি। এখন হচ্ছে এই মানে এটা শোনার পরে তো আমি একেবারে, যে এটা অবশ্য ওরা যখন মুখ থেকে বলছে ওটা মেরে দিবে, কারণ এই ধারণা আছে, অভিজ্ঞতা আছে আমার ভিতরে, আমাদের ভিতরে। ওখানে এলাকায় দেখি ডাকাতি হয়, সর্বহারাই বেশি এরকম করে। যাই হোক, কোথায় নামবো, খুলনাতে চলে, মানে একেবারে খুলনা রূপসা স্ট্যান্ডে গাড়ি থামলো। ওই সময়েই তখন ওই ছেলের কাছে আমি দেখলাম 2টা ফোন, 2 পকেট থেকে 2টা ফোন বের করলো। তখন আমি দেখলাম যে সনি এরিকসনের যে সেটগুলো আছে ওইটা, আর একটা হচ্ছে মটোরোলা এই সেট। তো ওর যে বন্ধু বান্ধবগুলো, ওখানে দেখলাম যে 10-12 জন আর কি রূপসা ঘাটে।
আমার সাথে কোনো অশালীন আচরণ করতেছে না। নামার পরে বললো যে কোনো কথা না, যেটা বলি সেইটাই শোনো। তখন আমি বললাম কোথায় যাচ্ছি? বললো যে তোমার গার্জিয়ান আমাকে মত দিছে, অতএব আমাকে তোমার আজকে বিয়ে করতে হবে। তো মত দিয়েছে সেটা বিয়ে করার এই সিস্টেম কেন? হ্যাঁ, তা আমি বললাম এরকম কেন? তা বললো যে এরকম কেন, এখন তোমাকে বললে তো তুমি আমার সাথে বিয়ে বসতে রাজি হবা না। আমি বলে কেন? যে আমি যে সর্বহারা তাতেই সমস্যা কি? মানুষ তো এখন আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেছি, যে ওর সাথে কথা বলে যে এখন চিল্লাপাল্লা করলে তো আমার মরা ছাড়া কোনো গতি না, অথবা আমার অন্য কোনো শারীরিক সমস্যা ওরা করবে, যেটা ওদের করার আমার কিছু থাকবে না। তো দেখি কথা বলে ওদের সাথে আমি মানে কনভিন্স করতে পারি কিনা। তো বললো যে তুমি আমার বাড়ির ঠিকানা নাও, যোগাযোগ করো, দেখো আমি ভালো না খারাপ বা আমার বংশ খারাপ কিনা, কিন্তু হচ্ছে এটা বিয়ের পরে, হ্যাঁ বিয়ের আগে না। তো আমি বললাম যে আমি কাকে নিয়ে বিয়ে করবো, আমার তো এখানে কেউ নেই, আমি জানি তোমার খুলনাতে তোমার একটা ভাই আছে। মানে এই সমস্ত তথ্য সব হচ্ছে আমার ওই ভাবি ওকে দিয়ে দিছে। আচ্ছা। আর আমার চাচি চাচা এরা তো দিছে সহজ সরল মনে, তারা তো অলরেডি বুঝে গেছে যে মেয়ের সাথে তো এ ছেলের যোগাযোগ আছে, সম্পর্ক আছে, কখনো বাড়িতে আসে না। ও এবং আমাকে একটা জায়নামাজ নিয়ে আসছিল, একটা গিফট দেওয়ার জন্য, শবে বরাতের গিফট হিসেবে সৌদির একটা বাইরের একটা জায়নামাজ। আচ্ছা। এটা তো এরকম মানে কিছু ভণ্ডামি আর কি। যাই হোক, এখন ওটা বলার পরে তো আমি বললাম যে হ্যাঁ আমার খুলনাতে আমার একটা ফুফাতো ভাই আছে, ও বিয়ে করছে। আমার যে মেজো ফুফুটা আমাদের বাড়িতে ছিল, ওনার ছেলে বিয়ে করেছে খুলনা ফুলতলা, ওখানে ওর শ্বশুরের 2টা রাইস মিল, খুব মানে প্রভাবশালী। তাই আমি বললাম হ্যাঁ ওখানে যাবো। তখন আমি একটা ভরসা পেলাম যে ওই পর্যন্ত যেতে পারলে আমি বেঁচে যাব। তা বলে চলো। আমি বলে আমি কখনো ওখানে যাইনি, আমি নাম জানি। তো বলে নাম জানলেই হবে, ঠিকানা বের করতে পারবো। তো নাম অনুযায়ী ঠিকানা বের করে ফেললাম, আমার ফুফাতো ভাইকে পেয়ে গেলাম। ভাইকে পেয়ে তো আমি তো সেই কান্নাকাটি, ভাই আমাকে বাঁচা, এই অবস্থা। আমরা আবার খুব মানে একই বয়সের, একই এজের আর কি, আমার সে ভাইটা আর আমি। আর তাছাড়া আমি একটা মামাতো বোন, ওদের আমার 3টা ফুফুর, আমি তো একাই আর কি। তো খুব আদর করতো। আমি বললাম এই অবস্থা, এই ছেলে এই অবস্থা, তাকে এতটুকু চিনি, এতটুকুই আমাকে এখন বিয়ে করার কথা বলে, দেখ ওর সাথে জোরে কথা বলিস না, ওর কাছে কিন্তু অস্ত্র আছে। বাড়িতে গিয়েছেন এবং তাকে বলছেন যে তুমি ওকে নিয়ে বেশি কিছু করো না, কারণ ওর কাছে কিন্তু পিস্তল আছে। এই আত্মীয়টা কে ছিল আপনার? আমার ফুফাতো ভাই, মেজো ফুফার ছেলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। উনি ওখানে যেতে রাজি হলো কেন শোয়েব? যেহেতু ওই যে আমার চাচা বলে, আমার চাচি বলে দিয়েছে, আর আমার ভাবি যে ওর ওখানে গার্জিয়ান আছে। আচ্ছা। এটা তুমি যদি ও যেতে না চায়, তুমি তো নিজের মতো করে ওকে ট্রাই করবা, ও যদি যেতে না চায় তখন ওখানে নিয়ে যাবা। আচ্ছা আচ্ছা। এটা তো আমি যেটা বলছিলাম প্রথমে, যে ও আমার সাথে অশালীন কোনো যে এখন আচরণ ওটা করতেছে না। তো না করার পরে তো ভাইকে ওটা বলার পরে তা ভাই বললো, যাস আমি দেখতেছি, তুই রুমে যা, তোর ভাবির কাছে যা, আমি ওর সাথে কথা বলি, ওকে রাস্তায় নিয়ে কথা বলি। তো ওই ভাইকে নিয়ে রাস্তায় গিয়ে কথা বলো। কতক্ষণ পর আমার ভাই এসে বলে কি তোর সমস্যা কি? আমি তো খোঁজ নিলাম, ও তো ভালো বংশের ছেলে, ভালো ছেলে, চেহারা ভালো, সবাই কনভিন্স হয়ে যায়। মানে টোটালি ও যে কি করে সবাইকে কনভিন্স করতেছে ভাই। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সবাই বোধহয় আপনাদের, আমি জানি না, আমি অনুমান করছি, এই যে দারিদ্রাবস্থা, এটাকে মনে করতো যে না ঠিক আছে, বিয়ে যদি হয়ে যায় তাহলে তো বেঁচেই গেল। আমি মনে করি যে এটাই হচ্ছে মূল একটা ঘটনা হতে পারে। আর তাছাড়া ও চেহারা ফেলে দেওয়ার মতো ছিল না, হ্যাঁ স্মার্ট ছিল, খুবই ভালো, এবং বংশমর্যাদা শোনাশুনির পরে বললো যে এটা যাই হোক। এখন আমি তো যে আল্লাহ, আমি যে একেবারে বিপদে একটা খড় পেলাম বাঁচার জন্য, তাও বাঁচলাম না। কিন্তু আমি বললাম যে আব্বা তো মেরে ফেলবে। তো এটা বলতে বলতে আমার কথা মুখে থাকতে থাকতে ও আমার ভাইকে নিয়ে, আমার ভাইয়ের শেলিকা, এদেরকে নিয়ে ও অলরেডি শপিং এ চলে গেছে। আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি বললাম আমি কোথাও যাব না। তখন ও বলে গেল যে ভাবিকে যে ওকে দেখে রেখো, যেন চলে না যায়, মানে কোথাও। কিসের শপিং গেল আমি বুঝতেছি না, মানে ওদের কনভিন্স করার জন্য। ওদের পরে দেখি কতক্ষণ পরে খুলনা নিউ মার্কেট থেকে শপিং করে নিয়ে আসলো, প্যান্ট, জুতা মুতা ইত্যাদি ইত্যাদি, আমার জন্য একটা বোরকার কাপড়, এরকম। এগুলো পাওয়ার পরে ওরা, আমার ভাইয়ের শ্বশুর, উনিও তো এখানকার একজন গণ্যমান্য ব্যক্তি, তো উনি বললেই আর কি বাসায় কাজী চলে আসলো। আমি তো সেই বাসায় ঢোকার সাথে সাথে কান্না করতেছি একভাব। তখন কাজী সাহেব বললো যে ওর গার্ডিয়ানকে। তখন আমার ভাবি বললো যে আমি ওর গার্ডিয়ান, আর সাথে আর একটা ছেলে, আর হচ্ছে ওর শোয়েবের পক্ষের গার্ডিয়ান হচ্ছে আমার ফুফাতো ভাই। মানে ও আমার লোকগুলোকে ওর করে নিয়েছে, মানে এত দূর আর কি ট্যালেন্টেড আর কি। এরকম করে যখন আর কি আমাকে সই করতে হলো, আমি সিগনেচার করার পরে আমার আর কিছু মনে নাই। যখন আমার মনে হলো তখন ফজরের আজান দিয়ে দিয়েছে আর কি, মানে যখন আমার সেন্স আসলো। আর আমি একা, তখন দেখলাম আমার ভাইয়ের শাশুড়ি, আমার ভাইয়ের বউ, একটা ডাক্তার, মানে নার্স আর কি, এরা আমার কাছে বসা। আমি নাকি অনেক অসুস্থ হয়ে গেছিলাম,
আর কি সেন্সলেস হয়ে গেছিলাম। মানে আমার একটা টেনশন কাজ করতেছে যে এত দরিদ্রতার ভিতরে আব্বা আমাকে এত কষ্ট করে, যে আমার আব্বা একটা তখনকার শিক্ষিত মানুষ, আমাকে রিক্সা চালিয়ে, আমার আব্বা যখন আমি যে ইন্টার পড়তাম বা অনার্সে যে ফার্স্ট ইয়ারে পড়ছি, এই যখন আমার বিয়ে হয় তখন আমি অনার্সের অলরেডি ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে গেছে, মানে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য। তো আমার আব্বা বই কিনতে যেতেন, রিক্সা দাঁড় করায় রাখে বই যখন কিনতে যেত তখন রিক্সাওয়ালা ভেবে সবাই বলতো আপনি এই বই দিয়ে কি করবেন, আপনি বইয়ের নাম জানলেন কিভাবে। তো এখন এই নিয়েই আর কি আমার বেশি টেনশন হচ্ছে। কিন্তু ও পরের দিন ওখানে এক রাত থাকলো ওই ফুপুর বাড়িতে। তো আমি বললাম আমি বাড়ি যাব, আগে আমি বাড়ি যাব। তো বললো যে চলো বাড়ি যাই। তো আমি বললাম যে জবাই তো দেবে সবাইকেই ধরে আব্বা। তো আব্বা বাড়ি গেল, মানে বাড়ি গেলাম আমরা, ও আমাকে আগে বাড়ি পাঠাই দিল, মানে আমাদের রাস্তা থেকে। তখন আমার আরো বেশি ভয় লাগলো যে আল্লাহ আমাকে একা পাঠাই দিল, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন হচ্ছে ও যদি না আসে আর তাহলে কি হবে, আবার আমি তো একা জানি না, আমার ফুফাতো ভাই জানে, এরকম কনফিউশন। বাড়ির ভিতরে ঢোকার পরে হচ্ছে দেখি 10-15 মিনিটের ভিতরে আর কি ও আমার পিছনে পিছনে আর কি ও আসে, কিন্তু ওইগুলো আমি দেখিনি। আসার পরে তো বলল যে ওই ভাবিকে বলল যে ভাবি আমরা বিয়ে করছি। আমার মা তো ভাইয়া সেই যে দৃশ্য সেটা আমার জীবনে ভোলার না। সে মা একটা চিৎকার দিয়ে যে সেই গড়াগড়ি করে কান্না, সে কান্না পৃথিবীর আকাশ পাতাল ভারী করা কান্না। মা বললো যে তুই কি এটা কি করলি, যে আমাদের জীবন তো এখনো সেই কলার পাতায়। তো আমি একটা পরের ছেলে, আমি ওকে মানে কোথায় বসতে দিব, বা তোদের কোথায় রাখবো, বা তুই এখন বিয়ে করলি আমাদের সবকিছু অন্ধকার করে দিয়ে, যে আর তো আমাদের তো সেই ভিখারি থাকা লাগবে, মানে তোরে নিয়ে কত স্বপ্ন ছিল। তো আমি আর কি করবো, আমি মায়ের কাছে মানে ভয়তে, আমি তো নিজের ভিতরে নিজের ভয়ে আমি বাঁচি না, কিন্তু মায়ের এই আর্তনাদগুলো মানে আমার আরো বেশি মানে মানে কি বলা যায়, মানে কাতর করে দিচ্ছে। আমি মায়ের সামনে দাঁড়াতে পারতেছি না, যে মা বোধহয় আমাকে এখনই মেরে ফেলবে। তা আমার ফুপু অলরেডি তখন ওখানে আসে, তখন ফুপু বুঝাতে লাগলো। আমার চাচা চাচি তো সেই খুশি, তখন তারা মাকে বুঝালো। তখন মা শুধু বললো ও যেন আমার সামনে আসে না। আব্বা বাড়ি চলে আসলো। তো দেখলাম যে আব্বাকেও কনভিন্স করে ফেলছে। তো আব্বাকে কনভিন্স, কিন্তু আব্বা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসে থাকলাম। আমি আব্বাকে কখনো কাঁদতে দেখিনি ভাইয়া। আমার এই বয়সে আব্বাকে আমি হাউমাউ করে আমি জীবনে 2 দিন কি 3 দিন কাঁদতে দেখছি। মানে আমার এখন 36 ইয়ার চলে বয়স। আমি এই 3 দিন আমার এই লাইফে আমি আব্বাকে 3 দিন কাঁদতে দেখছি। তো আব্বা মাথায় হাত দিয়ে মানে বসেই আছে, মানে মাথায় 2 হাত দিয়ে। আমি আর আব্বার কাছে আসছি না। বললো যে বাবা ভুল করছি, ওর দোষ না, ও এখনো আমাকে মেনে নিতে পারতেছে না, তা আপনারা আমার বাড়ির খোঁজ খবর নিয়ে দেখেন। তা বললো যে যাই হোক, যা হবার তা তো হলোই, দেখি এখন কি করা যায়। তো তুমি তো আমার সবকিছু দেখলা জানলা, তুমি আমার এই সর্বনাশটা কেন করলা, তা আমার একটা ঘর নাই। তখন কি জানতে পেরেছে আপনার ফ্যামিলি সব মেম্বাররা যে ওর সর্বহারা? না, ওটা কেউ জানে না। ওটা কেউ জানে না, ওটা শুধু আমি, ওই শব্দটা আমিই জানি। হ্যাঁ, এটা বলার। এবং তখন অলরেডি ও হচ্ছে ওয়ান্টেড বলতে মানে পুলিশের জায়গা থেকে ওয়ান্টেড। তখন হ্যাঁ, পুলিশের জায়গা থেকে। এবং হচ্ছে যখন প্রথম বিএনপি সরকার যে চিরুনি অভিযান চালায়, আচ্ছা, যে তখন লিস্টেড যে থাকে, ও হচ্ছে সেই লিস্টেড আসামি ছিল। এবং ওর যে এই যে মানে বিয়ে করার এই মূল উদ্দেশ্যটা, ওর একটা শেল্টারের দরকার ছিল, যে এমন একটা জায়গায় একটা শেল্টার নিবে যে যেখানে ও থাকতে পারবে, মানে এরকম যে ওকে দেখবে না, কেউ ধরতে পারবে না, এলাকা ছাড়া বাইরে এরকম। এই জন্য ওর এত মানে আগ্রহ যে আমাদের কিছু নেই। তারপরে তো বললো যে এরকম দুর্বল একটা জায়গায় আঘাত করলো, মানে আসলো যে যেখানে ওকে অ্যাভয়েড করার মতো ক্ষমতা কারো না থাকে, মানে এরকম মানে কুল ব্রেনের আর কি চিন্তা ভাবনা করে ও আগালো। পরে এভাবে চলছি। এখন আমি পড়াশোনা চালাচ্ছি, কিন্তু ওই ভাইয়ের ঘরের একটা পিছনের বারান্দার একটা রুমে ওখানে আমরা থাকতাম। আমাদের ঘরে তো থাকার জায়গা নেই। তো আমার ওই চাচাতো ভাইটা বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে মানে সংক্ষেপেই বলি, ও আসার পরে ও আমাদেরকে মানে ওর ঘর থেকে নামাই দিল। মানে ওর ভিতরে আর একটা টেন্ডেন্সি ছিল, কি খুব খারাপ উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে, যে কোনো কালে ও চাচাতো মানে আমার আব্বা তো খুব নিডি, তো যে কোনো সময় হয়তো আমি পড়াশুনো করতেছি, এরকম আমি বড় হয়েছি, তো ও যেখানে একটা প্রলোভন দেখায়, ও হয়তো আবার আমাকেও বিয়ের প্রস্তাব দিবে বা বলবে যে চাচা ওকে আমাকে দাও, মানে এরকমের একটা টেন্ডেন্সি। চাচাতো ভাই খুব বয়স্ক, মানে ও এরকম শয়তান কোয়ালিটির। কিন্তু এটা তো কখনোই বুঝতে পারতাম না, জীবনে কখনো কল্পনাও করিনি। ও যার কারণে ওই যখন দেখলো যে বাড়ি এসে আমার বিয়ে হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের ওর ঘর থেকে তো নামাই দিল। আর আব্বাকেও খুব ভাবে আপনাদের নামে দিল, মানে ওর ঘরেই মোটামুটি আশ্রয় ছিলেন আপনারা? হ্যাঁ, ওর ঘরের পিছনে বারান্দাটা থেকে বের করে দিল আপনাদেরকে। হ্যাঁ,
পুরো ফ্যামিলিকে? মানে না, আমার বাবা মা তো পাশের ঘরে ওই যে ছোট একটা দোচালা একটা কুড়ে ঘরের ভিতরে থাকে, তো ওখানে তো জামাই নিয়ে থাকা যাবে না। আচ্ছা। আর ও তো বেসিক্যালি আমাকে ওর বাড়িতে নেয়নি, ও তো আমার বাড়িতেই, আমার আচ্ছা। বাবার বাড়িতে। আচ্ছা, মানে শোয়েব? হ্যাঁ, শোয়েব। হ্যাঁ। এখন তো ওখানে বললো যে আচ্ছা সমস্যা নাই। ও তখন করলো আমাদের বাজারে গেল, আমাদের ওখানকার বাজারে। হ্যাঁ, বাজারে যাওয়ার পরে হচ্ছে একটা টিনের দোকানে গেল। টিনের দোকানে গিয়ে হচ্ছে 2 বান টিন নিল। তা বললো যে আমি এই টিনটার টাকা আমি বিকেলে পৌঁছায় দিচ্ছি। টিনের দোকানে গিয়েও কিভাবে, মানে আমি যেখানেই দেখতেছি ওকে, আমি তত অবাক হচ্ছে যে সবাইকে কেমন যেন সবকিছু, মানে কেউ ওকে দেখে না, চেনে না, কিছু না, অমনি ফট করে 2 বান টিন বাকি দিয়ে দিল। বললো যে ওই যে মানে চটা দিয়ে মোটামুটি 2 চাল করি আর বেড়া দিয়ে দিই, তো এভাবে আমরা সবাই থাকতে পারবো একটা ঘরের ভিতরে। ঘরের জায়গা তো আমাদেরই, যে ঘরের পরে কুড়ে ঘরটা ছিল আর কি, ওইটা চেঞ্জ করে ফেললো। আমি কিন্তু এত ঝড়ঝাপটার ভিতরে ভাই, আমি কিন্তু মানে পড়াশোনা বন্ধ দিচ্ছি না। তখন আপনি কিসের স্টুডেন্ট? আমি তখন অনার্স, এই যে সেকেন্ড ইয়ারে উঠে গেলাম। হ্যাঁ, কিন্তু আমি জীবনে আমার এই যে অনার্স সেকেন্ড ইয়ারের লাইফ এই পর্যন্ত ভাই, আমি জীবনে কোনোদিন নতুন বই কাকে বলে আমি বই পাইনি। ওই যে 6-7 যখন পড়ছি তখন হচ্ছে, আগে তো মনে করেন যে 6-এ একটা গ্রামার বই কিনলে ওটা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া যেত একটা বই দিয়েই। তো আমি ওই যে 7-8 বছরের পুরনো যারা 7-এ পড়ে ফেলে রাখছে বই, ওইগুলা কিনতাম সেট ধরে 30, 40, 50, 60, 70, 80 এরকম টাকা এরকম দিয়ে। তো ওরকম করে। আর হচ্ছে আমার কলেজ লাইফে এখনো খোঁজ নিলে দেখা যাবে বাগেরহাট পিসি কলেজে এ যাবৎকালেও মনে হয় সর্বরেকর্ড হচ্ছে আমার, যে লাইব্রেরি থেকে সেমিনার থেকে বই নেওয়া। কারণ আমার তো কিনে পড়ার অ্যাবিলিটি নাই, আমি ওখান থেকে নিয়ে পড়তাম। ম্যাক্সিমাম সময় আমি লাইব্রেরিতে বসে যে নোটগুলো করতাম, এরকম টিচারদের ডিস্টার্ব করতাম। স্যাররা বসে আসছে সবাই, যে স্যার আমাকে এটা একটু দেখা দেন। স্যাররাও মানে অবাক হতো যে এরকম স্টুডেন্টরা ডিস্টার্ব করে, কিন্তু আমি যে কেন ডিস্টার্ব করি এটা তো স্যারদের বুঝতে দিতাম না। এরকম করে পড়াশোনা চালাচ্ছি। যে স্কাউট করতে যেতাম, ওখান থেকে সনদ, এরকম করে। যাই হোক, ও করলো কি, আমাকে ওই যে অনার্স সেকেন্ড ইয়ারে তখন আমাকে কিছু বই কিনে দিল। আমি যেহেতু বাংলাতে, খুলনায় এসে আমাকে 7টা বই কিনে দিল। এই যে ফার্স্ট আমার জীবনে প্রথম নতুন বই ভাই, মানে পৃথিবীর, মানে মনে হচ্ছে আমি পৃথিবী হাতে পেয়েছি। মানে ওর প্রতি আমার আর কোনো রাগ দুঃখ কোনো কিছু নাই। আমি যে নতুন বই, আমি সারাক্ষণ বইগুলোর ঘ্রাণ শুকতাম, যে নতুন বই এরকম। আর চেয়ার টেবিল তো ছিল না, ওই যে মাটিতে বসে, ওই যে তাল পাতার চাচে ওখানে বসে পড়তাম। আর যদি দেখতাম যে আমার অন্য চাচাতো ভাই বোনেরা পড়ছে, তো ওর ওখানে তখন তো কেরোসিনের কুপি বাতি এরকম হারিকেন ওরকম, তো ওদের পাশে গিয়ে আসতে ওরা জোরে জোরে পড়তো। তো আমার আবার জোরে পড়া যাবে না, আমি জোরে পড়লে ওদের ডিস্টার্ব হবে, ওদের পড়া হবে না, ওর মারা বাবারা চিল্লাপিল্লি করে। তো আমি বইটা খুলে নিয়ে শুধু চোখ বুলাতাম, মানে ওদের আলোতে। আমাদের ঘরে কেরাসিন নাই, মানে বাতি জ্বালানোর এরকম। তো যখন এই যে শোয়েব আসলো আমাদের ঘরে, তো এই কষ্টটা আর থাকলো না। ও এরকম কি করলো, আমাকে ওই যে বই কিনে দিল। বই কিনে দেওয়ার পরে এখন আমার কলেজে যেতে 20 টাকা খরচ হয় রিক্সায়। এখন রিক্সায় যায়, বাসের জন্য দাঁড়ায় থাকা লাগে না, মানে এপার থেকে রিক্সায় যেতে পারি। তো ও কিন্তু কন্টিনিউ আমাদের এখানে থাকতেছে, আমাদের এখান থেকে যাচ্ছে না। তাই আমি বলি এটা তো ভালো দেখায় না, তুমি চলে যাও, অথবা তুমি নিয়ে গিয়ে, বা তুমি আমাকে নিয়ে কোথাও বাগেরহাটের ভিতরে একটা তোমার তো রিলেটিভ আছে থাকো। তো বললো যে না, এখান থেকে তোমার পড়াশোনা করা, মানে অনেক বুঝ দিত। এর ভিতরে হচ্ছে আমার বেবি কনসেপ্ট হয়। বিয়ের কতদিন পরে, মানে কত মাস পরে? এটা হচ্ছে 2002 সালে হচ্ছে 23শে অক্টোবর আমার বিয়ে হয়। আর হচ্ছে জানুয়ারি 2004 সালের 8 জানুয়ারি আমার মেয়ে হয়। তার মানে এটা কি সিচুয়েশনাল ছিল, মানে আপনাদের ওয়ান্টেড ছিল না, আলটিমেটলি সিচুয়েশনাল হয়ে গেছে? হ্যাঁ, এটা। আর ওটা তো চিন্তা করতাম না। এখন এটা যখন মধ্যে আপনার হচ্ছে হলো ওই শ্বশুর বাড়িতে যোগাযোগ করা, জানানো, কিচ্ছু চেষ্টা করেনি আপনার বাবা মা? জানছে, এতটুকুই জানতে পারছে যে হচ্ছে ছেলে খুব বংশীয় এবং তাদের বাড়িঘর দরজাও চিনে, এবং ওরা খুবই বড় লোক, খুবই প্রভাবশালী। এখন তো বললো যে বাচ্চা হয়ে যাচ্ছে, আপনাদের তো উচিত ছিল সেখানে গিয়ে। হ্যাঁ, বাচ্চা হওয়ার একটু আগে বলি। তো এরকম বিয়ের কিছুদিন পরে বলতে যে 3-4 মাস পরে হঠাৎ করে একটা মেয়ে আসলো আমাদের বাড়িতে। হচ্ছে ওই যে লাবলু প্রথম এট ফার্স্টে যে ছেলেটা পরিচয় করাই দিছিল, ওই ছেলেটা সহকারে তারপর আসলো। এবং তখনও আমাদের বাড়িতেই, তখন লাবলু সাহেব উনি একটা মেয়েকে সাথে করে নিয়ে আসছেন। সে মেয়েটাও অনেক সুন্দর, অনেক লম্বা টম্বা নিয়ে আসলো। এখন বললো যে এটা হচ্ছে শোয়েবের বউ, এটা বললো। শোয়েবের বউ? হ্যাঁ।
এখন শোয়েব তখন কোথায়? শোয়েব আমাদের ঘরে, আমি দেখলাম যে ঘরে, কিন্তু যখন ওই যে লোকজন হই হুল্লো করে, আর গ্রামে তো একটা কিছু হলেই লোকের জড়ো হয়ে যায় স্বাভাবিকভাবে। আর যেহেতু ওই বাড়ির, আর মূলত ভাইয়া যে কথাগুলো অনেক ছেড়ে ছেড়ে গেছি, সেই কথাগুলো হচ্ছে যখন আমার বিয়ে হলো তখন গ্রামের সবাই খুব আশাহত। আর আমি গ্রামের ভিতরে হচ্ছে ওই যে বাল্য বিবাহ, তারপর হচ্ছে বহু বিবাহ, এগুলোর বিরুদ্ধে কথা বলতাম। আর হচ্ছে গ্রামে যে ওই যে ইনজেকশন দেওয়ার যে ব্যাপারগুলো থাকতো, যে রাত বিরাতে যে ওই কার ডায়রিয়া হলো বা কার স্যালাইন দেওয়া লাগবে, এই কাজগুলো আমি করতাম। আমি কিন্তু কোনো পেশাদারি কোনো ট্রেনিং নেওয়া না, কিন্তু কেন যেন আমি করতে পারতাম। আচ্ছা, হচ্ছে এরকম। আপনি যখন এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছেন তখন সবাই আঙ্গুল তুলতো আপনার দিকে। এর মধ্যে চলে আসলো আরেকটা বউ সহ ঘটনা। এখন কিন্তু আমি ওকে দেখলাম যে ঘরে, আমি আবার যখন ওরা আসলো বললো যে শোয়েব কই, আমি ঘরে ঢুকলাম, নাই। পরে দেখি যে লোকজন, ওরা তো সবাই রাস্তায় চলে গেছে, লোক টোক জড়ো করছে যে এই অবস্থায়। তো ওই মেয়েটা আমার সাথে যদি শান্ত মানে সুস্থভাবে কথা বলতো আমার সাথে, সে আমার সাথে কোনো কথা বলেনি, বা আমি তাকে দেখতেও পাইনি, ওই যে শুধু এক নজর দেখেছি। তো রাস্তায় ওই লাবু নিয়ে চলে গেল, লাবলু। পরে কথা বললেন না মেয়েটার সঙ্গে? আমি তাকে দেখার কোনো সুযোগই আমাকে কেউ দিল না। মানে ও আমাদের বাড়ির ভিতরে মানে ঠিক 2 সেকেন্ডের ভিতরে একটা তাণ্ডব চালায় গেল। যেহেতু ওই হচ্ছে বোন সর্বহারা, যে মানে ওই যে মোস্ট, মানে এটা নাম বললেও অসুবিধা হবে না ভাইয়া, সেটা হচ্ছে হ্যাঁ, একেবারে উনাকে তো মেরে ফেলা হয়েছে। ওর আপন বোন, এর আপন বোন কি বিয়ে করেছে হচ্ছে শোয়েব, যিনি আপনার হাজবেন্ড। হ্যাঁ, এটা ভেরি টুইস্ট, ভেরি ইন্টারেস্টিং। হয়তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানে এই নামটা প্রচার করছি না অনুষ্ঠানের স্বার্থের জায়গাটি থেকে, মানে বিষয়টা আমি একটু সংক্ষিপ্ত করে বলছি। বেসিক্যালি শোয়েব, যিনি ওনার হাজব্যান্ড, তিনি ছিলেন সর্বহারা গ্রুপের মেম্বার, এবং সর্বহারা গ্রুপের মোস্ট ওয়ান্টেড যিনি ছিলেন ওই সময়টাতে, যিনি লিডার, তার বোন হলো যে ভদ্রমহিলা আপনার বাড়িতে এসছে, যে দাবি করছে হচ্ছে শোয়েব তার প্রথম স্ত্রী, রাইট? হ্যাঁ। চিন্তা করে দেখুন টুইস্ট, গল্পটা মানে গল্প টুইস্টটা কত মারাত্মক। ওকে, এখন ওখানে বলার পর ও মানে অনেক লোকজন জড়ো করে ফেলছে, এবং অলরেডি ওরকম কথা বলতে বলতে বের হয়ে গেল। মানে এটা জাস্ট পাবলিসিটি করার দরকার যে ওর একটা বউ আছে, আসছিলাম, এবং বললো যে ওকে ধরতে পারলে তো ওরা তো 22 টুকরা করবো, মানে এরকম কথাবার্তা বলে বউ বলতেছে। হ্যাঁ, তো আমার কথা আর কিছু বললো টললো না, চলে গেল। এখন তো ভাইয়া মানে মনে করেন যে আমাদের আর বাকি আর কিছু থাকলো না, যে সর্বশেষ যে সম্মানটুকু ছিল বা শেষ আশা ভরসা ছিল, এগুলো গেল। আব্বা ভাবলো যে মেয়েটা মানে সাডেনলি বিয়েও হলো এবং সংসারটাও ভাঙলো। 3 মাস পরের ঘটনা। ও অলরেডি চলে গেল আমার মেজো ফুপু বাড়ি, চলে গিয়ে ওখান থেকে একটা লোক পাঠালো, মানে আমার ফুফাতো বোনের মেয়েকে, যে তোমার খালাকে নিয়ে আসো। তখন জানতে পারলাম যে ওই বাড়িতে, তখন তো মনে করেন যে একেবারে ফুল রাগে, এবং যে আজকেই ওর সাথে শেষ। তখন আমি বললাম, ও এর আগে কি করলো, ফুফুকে কনভিন্স করে রাখলো যে ফুফু দেখেন, ও আসার পরে কিন্তু এত বলবে, আমার আরো বিয়ে আছে, অমুক আছে, আমি এইটা করি সেইটা করি, দেখে না পাগলের মতো কত কিছু বলে। আমি তো যে একেবারে ফুল, যা বলছে আমি সেটাই বলে দিচ্ছি। এবং ওর আরো একটা বিয়ে আছে, ওই আলী হোসেনের বোনের পরে আরো একটা বিয়ে আছে। তৎকালীন সময় আমাদের ওখানকার ডিসি সাহেব ছিলেন পিউস কস্তা, উনিও একটা মেয়েকে পছন্দ করতেন, সেই মেয়েটাকে ওই শোয়েব বিয়ে করছিল, এবং মেয়েটা হিন্দু ছিল। এখন মেয়েটা হয়তো ঢাকার কোথাও কোনো একটা হসপিটালের সিনিয়র নার্স হয়ে গেছে। আজকে হয়তো যদি কোনো কারণে দৈবক্রমে গল্প শোনে তাহলে হয়তো বুঝতে পারবে। যাই হোক, তো এটা আপনি জেনেছেন কবে? সেকেন্ড বিয়েটার খবর জানছেন কবে? সেকেন্ড বিয়েটার খবর হচ্ছে আমি যখন আমার এই মেয়েটা, মানে আমার বেবিটা যখন হয়, আমি যখন ওদের বাড়িতে যাই, ঠিক তখন এই ঘটনাগুলো আমি জানি। আমরা সিরিয়ালি যাই। হ্যাঁ, তারপর তো এটা বলার পরে তখন ও আমাকে অনেক কথা বলে আমাকে কনভিন্স করে, ফুফু দেখলেন, আমি বললাম না। তখন ফুফু আমার বলে, তুই কি পাগল হয়েছিস? কোন জায়গার আগের কালের বুড়ো মানুষ, তো কোন জায়গার কোন আউল ফাউল গল্পগুলো শুনে কোন শয়তান পয়তানি কি বললো, তুই শুনে জামাইয়ের পরে এরকম চেঁচাচেঁতি শুরু করছিস। তাই আমি কই, ফুফু তুমি চেনো না ওরে, এরকম শয়তান। পরে ওই পথে ওর বাড়ি চলে গেল, ফুফুকে কি বলে আমি সকালবেলা আমার বাড়িতে চলে আসলাম। তো মা ওরা সবাই চিন্তিত, সবাই এই যে কি হলো বা কি দেখি এইগুলা। তাই বললাম এগুলো বাদ দাও, এগুলো আর কোনো কথা বলো না, আমি কলেজে যাই ঠিক মতো। একদিন পরেও আবার আমাদের বাড়িতে চলে আসলো। আচ্ছা, চলে আসার পরে বললো যে এগুলো কোনো কিছু না, এগুলো হচ্ছে আমার শত্রুপক্ষ, অমুক সমুক এই সেই, মানে যেগুলো বলা। এখন ওর কথা আর কেউ বিশ্বাস করে না। এখন ওই একদিন পরে আমাদের বাড়ি থেকে আমার বাড়ি আসার পরে ও আমাকে সার্বক্ষণিক 24 ঘন্টা খুব চেকে রাখে, মনিটর করে। হ্যাঁ, এবং আমি হচ্ছে ভাবিকে বললাম যে ভাবি এগুলো এখন আমার তো কিছু প্রোটেকশন দরকার আছে, কারণ এই মুহূর্তে তো বাচ্চা নেওয়া কোনো মতেই সম্ভব না। তো ইন দ্য মিন টাইম আপনি কি এই যে পিস্তল ধরা, আপনাকে যে চিন্তায় করে নিয়ে যে বিয়ে করা, এগুলো ঘটনা কি আপনার বাবা মাকে বলেছেন? হ্যাঁ, তখন সবাই মোটামুটি সবকিছু জেনে গেছে?
গেছে, সব জেনে গেছে আর কি আচ্ছা। সবাই এগুলা। এখন বলো যে এখন তো ভালো, ও এটা বলে কনভিন্স করে যে আমি ভালো হতে চাইলে আপনারা আমাকে সুযোগ দিবেন না। তার মানে ও মোটামুটি আপনারা সবাই তখন জানতেন যে ও সর্বহারা গ্রুপে। হ্যাঁ, আচ্ছা। এখন বলে যে আমি ভালো হতে চাইলে আপনারা কি আমাকে সুযোগ দিবেন না। আমি হচ্ছি মানে সর্বহারা এই নামটা শুধু আমার ফ্যামিলির লোকজনগুলো, আমার ঘরের লোকজন, মানে আমি আব্বা মা ছোট ভাই, ওরা তো দুইজন ছোট, পাশের ঘর আলাদের জানতে দিই না, কারণ ওরা আবার একটা দুর্বল পয়েন্ট পাবে, কারণ সবাই তো চিরদিন মানে মিত্র থাকে না, রাইট। এরকম। তো এই শব্দটা যেন ওরা না জানে, তখন বলবে যে অমুকের একটাই জামাই, সে আবার হচ্ছে এই কোয়ালিটির, এমনি আছে যা হবার হয়েছে। তো এটা বলার পরে এখন আমি বলি ভাবি এই অবস্থা, কিন্তু ও এই কারণে আমাকে সবসময় চেকে রাখে যে আমি কোনো ধরনের কোনো পদ্ধতি ইউজ করি কিনা বা কিছু। মানে ও চাইতো যে বেবিটা আসুক। হ্যাঁ, ও মনে প্রাণে চাইতো একটা বেবি আসুক, কারণ বেবি, ওর ভয় থাকতো যে কোন সময় আমি তো কখনোই ওর সঙ্গে থাকবো না, আমি পড়াশোনা করছি সিচুয়েশন বুঝেই আমি ওর থেকে ডিডাক্টেড হয়ে যাব, এরকম আর কি। এই কারণেও কিন্তু ওর মনোবাসনায় ঠিক হলো। তো এরকম করে অলরেডি তখন হচ্ছে ওই যে সর্বহারার যে লিডার, উনি তখন প্রচুর সক্রিয়, এবং বোন যাওয়ার রিপোর্ট দেওয়ার পরে যে ও তো আর একটা বিয়ে করছে ভাইয়া, তখন ও ওকে মারতে আসলো আমাদের বাড়িতে, আমাদের এলাকার একজন লোককে নিয়ে আসলো। ও আবার বলল কি, ওই দিন সকালে আমাকে বললো যে আমি একটু বাড়ি যাচ্ছি, আমি বাড়ি গিয়ে আমি 1 সপ্তাহ পরে আসতেছি, তোমার তো এখন খুব মানে সময় তো চলে আসছে, ডেলিভারির সময়, আমি আসতেছি। এটা বলে ও তুমি ঠিক মতো খাওয়া দাওয়া, গোসল টোসল করো, এগুলো সব মানে খুব টেক কেয়ার করতো আমাকে। তো আমি ওই সময় আমার বই হাতে থাকতো, যে না জানি এরপরে কোনো সমস্যা হয় কিনা, আমার পরীক্ষা সামনে, ফাইনাল ইয়ারের পরীক্ষা অনার্সের। তো ওই আলী হোসেন আসলো, আসার পরে আলী হোসেন হচ্ছে একটা স্টপেজ, আমাদের ওখানে পিরোজপুর আর হচ্ছে বাদালের মাঝখানে বনগ্রাম নামক একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজ ভেঙে গেছে, মানে বাস আর কি 2 পাশ হয়ে গেছে, এই পাশের বাসের লোক নেমে ওই পাশ থেকে উঠে যায়, ওই পাশ থেকে নামায় দেয়, এরকম। কিন্তু ওই মিডল পয়েন্টে ওকে ওখানে মানে অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে ওখানে ফায়ারিং হয়েছে, ফায়ারিং হওয়ার পরে মানে শোয়েবকে অ্যাটাক করেছে। হ্যাঁ, আচ্ছা। হওয়ার পরে ওইখানকার একটা ছেলে, মানে আমাদের দিকের একটা ছেলেই ওকে সিস্টেমে কিভাবে যেন ওকে বিপদ সীমা আর কি মুক্ত করে দিছে, যে ভাই এইবার আপনি যান, আপনি এবার ফ্রি, এরকম ওর ভিতর থেকে। ও একদম দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ি আসলো। আমি বললাম যে তুমি 1 সপ্তাহের কথা বলে গেলে, এখনই চলে আসলা। তখন হচ্ছে আমার আব্বা আমারে হাতে পায়ে ধরে বলে যে এই অবস্থা, এখন ওর যে বাচ্চা, এটা তো আমার বংশধর, এখন ওরা যদি আসে তো ওকেও তো মেরে ফেলবে। তখন হচ্ছে সমস্যা, তাইলে এক কাজ করেন, আমি ওকে নিয়ে চলে যাই। এখন মা বলে যে এই অবস্থায় মেয়ে আমি কোথায় দিয়ে পাঠাবো, তো লোকে কি বলবে। তখন বলেন যে আমার আম্মা অসুস্থ, ওকে দেখার চাইছে, মারা যাওয়ার মতো অবস্থা, এখনই নিয়ে যাচ্ছি ওকে। এটা বলে বাড়ির ভিতর সবাইকে ওটা বলা হলো। আমি তো সেই কান্নাকাটি যে বুঝছি যে এবার তো মরা ছাড়া